Hello everyone. Welcome and welcome back to our channel Cherry and Sunshine. তো আজকে তোমরা দেখতে চলেছো তোমাদের বহু প্রতীক্ষিত এবং মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও, যেটা হলো তোমাদের ইন্দ্রাণীদির নিট জার্নি। তো আজকে ওর পুরো নিট জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবে। ও কিসের মধ্যে দিয়ে গেছে, কোন কোন ফেজে গেছে লাইফে, এবং কিভাবে নিটটা ক্র্যাক করলো, কোথা থেকে কোথায় পৌঁছালো, সবটা গোটাটাই ভিডিওতে শেয়ার করা হবে তোমাদের সঙ্গে। তো দেরি না করে ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো হিন্দু, আমাদের যে লাস্ট ভিডিও ছিল তা যেটা আমরা বলেছিলাম যে এজ ম্যাটার করে কি করে না, তো প্রথম কথা তোমরা সেটা খুব ভালো রেসপন্স দিয়েছো, খুব ভালোবাসা দেখিয়েছো, এই জন্য তোমাদেরকে মেনি থ্যাংক ইউ সবাইকে। তো আর সেখানে যেটা সব থেকে বেশি কোয়েশ্চেন ছিল, মোস্ট রিকোয়েস্টেড যে কমেন্টটা, এবং প্রচুর কমেন্ট এসছে, প্রচুর কোয়েশ্চেন এসছে, তার মধ্যে সব থেকে বেশি যে কমেন্টটা এসছে সেটা হলো যে তোর নিট জার্নি সবাই জানতে চাইছে। হিন্দু, তোর নিট জার্নিটা কিরকম সবাই জানতে চাইছে, তো সেটা সবার সঙ্গে শেয়ার কর। ঠিক আছে, তো আজকে তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা মেনলি হতে চলেছে সেটা হচ্ছে আমার নিট জার্নি। তো দেখো, আমি সব থেকে প্রথমেই যেটা বলার, তোমরা সবাই জানো আমি 5 বছরের ড্রপার। আমি এইচএস পাস করি 2017-এ অ্যান্ড আমি নিট পেয়েছি 2022-তে। আর আমি সব থেকে প্রথমে নিট দিই 2018-এ। ঠিক আছে, আর 2017-এ আমি মোটামুটি তোমার এইচএস পাস করেই আমি তার 1 থেকে 2 মাসের মধ্যে চলে যাই কোটাতে। তারপরে মেনলি শুরু হয় যেটা হচ্ছে আমার কোটা লাইফের স্ট্রাগলটা। আচ্ছা, তুই আমাকে বল যে তুই যে নিট যে পড়তিস, মানে নিট যে প্রিপারেশন স্টার্ট করেছিলি, এটা কি 2017 এইচএস এর সঙ্গে করেছিলি না সেবার করিসনি? মানে 2017-তে তুই নিট দিসনি তাই তো? 2018 থেকে শুরু করেছিস। তো তুই কি কোচিং নিতিস বছরগুলোতে? সব কি একই কোচিং নিতিস না কিছু আলাদা? বাড়ি থেকে প্রিপারেশন করেছিস নাকি হোস্টেলে থেকে? সেটা একটু শেয়ার কর সবার সাথে। দেখো, আমি সব থেকে প্রথমেই বলে রাখি যে আমি একটা গ্রামের মেয়ে। হ্যাঁ, আমি মানে একদমই গ্রামের মেয়ে। আমার বাড়িটা একদম গ্রামের মধ্যে। তো সেখানে আর আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। আর আমার গভর্নমেন্ট স্কুল ছিল, তো সেখানে মেনলি তোমরা জানো মানে গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা তো তেমন হতোই না। আর আমি 11-12 পাস করার কথা জাস্ট করেছি, সায়েন্স নিয়ে পড়ার কথা সায়েন্স নিয়ে পড়েছি। কিন্তু একটা মাথায় অবভিয়াসলি ছিল যে ডাক্তার হব আমি, কিন্তু ডাক্তার হবার জন্য যে প্রসেসগুলো আছে, যে নিট দিতে হয়, এনসিইআরটি পড়তে হয় 12-এর, আমি সত্যি কথা বলতে আমার টোটালি কোনো রকম জ্ঞান ছিল না। আমি ইভেন এটা জানতাম না এনসিইআরটি কি বাড়ি অবধি। বা ডাক্তার হতে গেলে আমি এটা জানি পরীক্ষা দিতে হয়, কিন্তু কি পরীক্ষা দিতে হয় বাবার মুখ থেকে শুনেছি যে ওয়েস্ট বেঙ্গলে নাকি জয়েন্ট হয়, তো সেই জয়েন্ট দিয়ে পরীক্ষা দিতে হয়। যেটা আগে হতো সেটাই পরে যে নিটে অল ইন্ডিয়া লেভেল হয়ে গেছে, এটা জানা ছিল না। আমার টোটালি এই সম্পর্কে কোনো নলেজ ছিল না। বা এমসিকিউ হয় এই ধরনের কিছু, সেটাও জানা ছিল না। আমি সেটাও জানতাম না যে এমসিকিউ, আমি জানি +4-1 মার্কিং, না সেটাও জানতাম না। আমি জাস্ট জানতাম যে হ্যাঁ, আমি যেমন উচ্চ মাধ্যমিক দিয়েছি ধরো লিখে যে মানে ব্রড কোশ্চেন, এমবিবিএস ও যখন আমরা এখন লিখে পড়ি, এক্স্যাক্টলি আমি তেমনি ভেবেছিলাম আর কি। আমি এমসিকিউ টোটালি আমি জানতাম না যে ওটা, আর ওটাতে কত কি মার্কসে পরীক্ষা হয়, কত পেতে হয়, নেগেটিভ মার্কিং, তারপরে কত, ওগুলো আমি টোটালি আমার নলেজ ছিল না সত্যি কথা বলতে। তুই তো 12 নিট সম্পর্কে জানতি না, তাহলে তুই এবার ব্যাপারটা জানলি কি করে, মোটিভেশন কি করে পেলি, আর কি স্টেপ নিলি যে আমি ডাক্তার হওয়ার জন্য কিভাবে কি হলো, ব্যাপারটা একটু বল বুঝিয়ে। আচ্ছা, দেখো, প্রথম কথা আমি 12-এ টোটালি কিছু জানতাম না নিটের সম্পর্কে। তো আমার মাথায় একটা ভূত যে চেপে বসেছিল, বাবা বলেছে ডাক্তার হতে, তো আমাকে ডাক্তার হতেই হবে যা হোক করে। আর না হলে আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম, আমার 12-এ যা মার্কস ছিল তাতে আমি মানে অন্য কিছুতে তো কিছু করতে পারতাম না। নর্মালি বিএ করতে হতো, বিএ বা বিএসসি করে আমার বিএই করতে হতো। মেন ওই একটা জিনিসে এসে দাঁড়াতো যে বিএ, ঠিক আছে। আর গ্রামে তো জানিসই যে খুব তাড়াতাড়ি বিএ হয়, ওটা একটা সমস্যা। আর এতদিন হয়তো আমার চুঙ্গু পাঙ্গু হয়েও যেত যদি আমি নিট এখন এই জায়গাটায় না দাঁড়াতাম। হ্যাঁ, তো তখন বাবাকে বললাম, বাবা আর জেঠু আর মা আমার লাইফের ডিসিশন নেয়, এরা 3 জন, মেনলি জেঠু। তো আমি বললাম যে আমি কি করব, আমি তো কিছু তো নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি আমার ক্যারিয়ারটা নিয়ে ভাবতে চাই। তো তখন কোশ্চেন আসলো যে তুই যে মার্কসটা পেয়েছিস তাতে কি তুই কিছু করতে পারবি, বা তোর কি মনে হয় তুই পারবি? তো আমি বললাম হ্যাঁ আমি পারবো, আমি চেষ্টা করতে চাই। যে চেষ্টা, আমার মনে হলো যে আমি একবার তো চেষ্টা করে দেখতেই পারি। তো আমার একটা মাসি থাকে কোটায় আর কি, তো সেখান থেকে আমার কোটাটা শুরু হলো। মাসির সঙ্গে কথা বললো, তো মাসি বললো যে কোটায় তো অনেক রকম ইনস্টিটিউট আছে, কোচিং আছে, ওখানে ওরা নাকি মানে পড়াশোনা খুব একটা ভালো ডিটেলস দিতে পারেনি, বাট এটুকু বলেছে যে ওখানে কোটা যে এখনকার যে নিটের একটা যে প্রাণকেন্দ্র, সেই সম্পর্কে যে প্রথম নলেজটা পেলি সেটা মাসির থেকে। ওখানে ডাক্তারি পড়ায়, এখানে ডাক্তারি পড়ায় আর কি।
মানে ডাক্তার হওয়ার জন্য নিট ক্র্যাক করার জন্য। হ্যাঁ। তো সেখান থেকে আমি শুনলাম, মা বাড়িতে বললো, তারপরেই শুরু হলো আমার বাড়ি থেকে শুরু হলো মেন স্ট্রাগলটা বাড়িতে মানানো, কারণ বাড়ির একমাত্র মেয়ে আমি, ঠিক আছে, তো খুবই আদরের মেয়ে আর কি। তো মা বাবা জেঠু তো লাইক এত দূরে, কোটা তো অনেক দূরে, আমাদের বাড়ি থেকে 2-3 দিন লাগে যেতে ট্রেনে করে। কি করে তোকে একা কি ছেড়ে আসতে পারবো আমরা? তুই একা কি করবি? একটা গ্লাসও জল তো নিজে খেতে পারিস না ওখানে, তার উপরে একা, কেউ নেই, না বাবা আছে না জেঠু আছে, গার্ড কি করে দেবো ওখানকে? তো সেফটি কি হবে? এক গ্লাস জলও খেতে পারিস না? সেটা ঠিক আছে, আমরা আবার ফিরে আসি। হ্যাঁ, টপিকে আসি। হ্যাঁ, চলো টপিকে আসা যাক। হ্যাঁ, তারপর ব্যাস ওটা বাড়ির একটা মেয়ে বলতে পারবে। তোমরা যদি বাড়িতে একটা মেয়ে হয়ে, একটা কেন, যে কোনো মেয়ে হলে সেটাই বলতে পারবে। এবার টপিকে আসি। হ্যাঁ, তো তারপরে বাড়িতে মানানো, যে বাড়িতে রাজি করানো, ঠিক আছে। তো কোনো রকমে আমার মা জেঠু তো টোটালি, আমার মনে আছে একটা, আমরা আমাদের পুকুর ধারে একটা শেডের তলায় বসে আছি, আমার মা জেঠু লাইক, না একটা মাত্র মেয়ে অত দূরে পাঠাবো, তুই এখানেই পড়, নর্মাল বিএসসিতেই ভর্তি হয়ে যা। আমার বাবা তখন স্ট্যান্ড নিয়েছিল, আমার বাবা লাইক, না পাঠাবো, তুই চল, তোকে আমি পাঠাবো, তুই কোটা যাবি, তুই প্রিপারেশন শুরু করবি। আমিও প্রথম একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু বাবার ওই যে একটা কথা হলো না, যে না তোকে পাঠাবোই, তো তখন না আমার মাথায় একটা যেন, মানে আমি সিরিয়াসলি বলছি, একটা কেমন একটা হয়ে উঠলো, যে না ঠিক আছে তাহলে আমাকে যেতে হবে। তো তারপরে শুরু হয়ে গেল, 7 দিনের মধ্যে বাবা টিকিট কেটেও নিল। তারপরে মোটামুটি সব ব্যাগ গুছিয়ে, আর সব থেকে মেনলি কথা হলো, আমি 11-12 যে জিনিসপত্র আমার বাংলা মিডিয়ামে, আমি সবগুলো প্যাক করে নিয়েছি, যে আমাকে মানে ওইটাই পড়তে হবে ওখানে, মানে ওই এই মোটা যে দোয়ারি, মাইতি, তেওয়ারি, রায়, সাতরা, এই ধরনের বইগুলো। ইভেন আমি এটাও জানতাম পদার্থবিদ্যা, জীববিদ্যা, আর আমি এটাও জানতাম যে কোটাতে আমাকে বাংলাতে নিট প্রিপারেশন করা। আচ্ছা, তখন যে বাংলাতে ডাক্তারি করাতে আর কি। তখন তো আমি চলে গেলাম কোটা, আর কোটায় যাওয়ারও মানে আমার ট্রেনের ওয়েটিং লিস্ট ছিল, আমি পুরোপুরি তৎকালও পাইনি, তৎকালে ওয়েটিং, আমার এমনিও ওয়েটিং। তো টিটিতে উঠতে বারণ করেছে আমার, আবার এই যে আমার বাবা জেঠু হচ্ছে আমার লাইফের হিরো আর কি। তো আবার আমার বাবা বললো, তুই উঠে তো পড়, আমরা এসেছি যখন ফিরে যাবো না, তোর কেরিয়ার নিয়ে কথা আমরা যাবো, কষ্ট করে হলো। দেন উঠে পড়লাম ট্রেনে, চলে গেলাম কোটা। তারপরে কোটায় যখন মানে নামলাম স্টেশনে, সবকিছু দেখলাম, বুঝলাম, তখন প্রথম না ব্যাপার এটা মনে হচ্ছিল, হ্যাঁ ঠিক আছে ডাক্তারি তো, এই তো ইনস্টিটিউট, এই তো কোচিং, এত বড় কোচিং এ পড়বো যখন হয়েই যাবে, সবারই হয়, এত টাকা দিয়ে পড়বো, ভর্তি হবো, ডাক্তার হয়ে নিশ্চয়ই বেরোবো। সিলেকশন রেশিওটা কখন শুনলি? সিলেকশন রেশিওটা শুনলাম আস্তে আস্তে, কোটায় যখন গেলাম। কোটায় আমি কিছুদিন থাকলাম বলতে, আমি হস্টেলে থাকলাম, কোচিং এ ক্লাস করতে যেতাম। তারপরে যখন সবাইকে দেখলাম, যে পড়াশোনার বিষয়টা, ব্যাপারটা বুঝলাম, সবাইকে দেখলাম, আর মেনলি সবাই এটা দেখলাম যে সবাই ইংলিশে তো তুখোর, আর ওখানে আমি ছিলাম বাংলা মিডিয়াম। আমি মানে ইংলিশ বই খুলছি, পুরোপুরি আলাদা দেখছি। ইভেন আমার কিছু বান্ধবীও ছিল, আমার হস্টেলের বান্ধবী, যেমন একটা হয় নিউমোকক্কাস, একটা যেটা আমরা বলি, তো তার আগে পি একটা উচ্চারণ হয়, পিটা থাকে, উচ্চারণটা হয় না, নর্মালি এন থেকে উচ্চারণটা হয়। তো সিউডোমোনাস, ঠিক আছে, তো এস থেকে হয়। নিটের উদাহরণ দিয়ে বললে টেরিডোফাইট, ঠিক আছে, পি থাকে। আমি কি করতাম, আমি পি টেরিডোফাইট বলতাম, পি টেরিডোফাইট। তো আমার বান্ধবীরা ওটা দেখেও বেশ হাসাহাসি করতো। আর প্রথমে তো কেউ কিছু না পারলে সেটা নিয়ে হাসাহাসি করা হয় যতক্ষণ না তুমি সাকসেসফুল হচ্ছ। আর আমার খুবই খারাপ লাগতো। আর সব থেকে বড় কথা যে আমার ফ্রেন্ডসরা যখন মানে আর কি গ্রুপ স্টাডিতে বসতো না, আমাকে নিত না, মানে আমার উপরে জাস্ট বলতো, আরে তুই তো পারিস না, তুই আগে ইংলিশটা শিখে আয় ভাই, তুই আগে গুগল কর, তুই আগে ইংলিশ শেখ, তারপরে তুই আসিস, তোর দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা, তুই তো এবার কোটায় তো নেমে গেলি, তুই বললি যে আমি অভ্যস্ত হচ্ছে আস্তে আস্তে, সিলেকশন রেশিও শুনে মনের মধ্যে ভয় ঢুকছে আস্তে আস্তে, একদম হলো। তা আমরা জানতে চাই সেটা হলো তুই কোন কোচিং এ পড়তিস, সেটা বল আগে। আমি একদম নাম বল, কোন রকম নাম বল ডাইরেক্ট। আমি টোটাল 2টো কোচিং নিয়েছিলাম। একটা হচ্ছে আকাশ। একবারে 2টো? না, অবভিয়াসলি একবারে 2টো তো নিতে পারবো না। কোন সালে কোনটা? আমি 2017 আর 18-তে আকাশ নিয়েছিলাম। তারপরে 2019-20টা আমি বাড়ি কাটিয়েছি। দেন 20টা কোভিড আর 19-21 এই দুটোতে আমি এলএনএ পড়েছি। তা তোর আকাশ এলএন দুটো এক্সপেরিয়েন্স আছে তাই তো? আমার দুটো এক্সপেরিয়েন্স। কোটাতে কোচিং এক্সপেরিয়েন্সটা কেমন?
সেটা আমাদেরকে বল, কেমন লেগেছিল প্রথম কেমন লেগেছিল আর তারপরে কেমন লেগেছিল? আচ্ছা দেখো, কোটাতে আমি ভর্তি তো হয়ে গেলাম প্রথমে আকাশে আর কি। আমি কোচিং যাওয়া শুরু করলাম, আমি হস্টেলে থাকাও শুরু করলাম। তো আমি হস্টেলের খাবারটা নিয়ে পরেই আসছি, প্রথমে কোচিংটা নিয়ে শুরু করি আর কি। তো আমি একদম, আমার মনে আছে আমি প্রথম দিন কোচিংয়ে গেছি ওখানে। তো আমার একটা মানে আমার পাশে বসেছিল একটা মেয়ে, আমার ফ্রেন্ড, মানে ফ্রেন্ড সবে নতুন হচ্ছে আর কি। তো ও ছিল জয়পুর থেকে। তো এবার বলছে তো দেখ না कि सर आ रहे हैं कि नहीं। তো আমি বলছি কি আচ্ছা মেয়ে রুক যা मैं देखती हूँ। আমি বাইরে গেলাম, তারপরে আমার ফিজিক্সের টিচার আসছে। আমি পুরো আমার ক্লাসে এসে আমি বলছি এ সব बैठ जाओ, टीचर आ रही है, टीचर आ रही है। পুরো ক্লাস আমার উপরে হো 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 করে হাসলো। আচ্ছা, মানে হিন্দিটাও ঠিকমতো রপ্ত ছিল না? আমি একদমই পারতাম না হিন্দি। ঠিক আছে, ও স্বাভাবিক, সেটা হয়। মানে অ্যাকচুয়ালি জেন্ডারের ব্যাপারটা ছিল, আর আমাদের বাংলায় তো জেন্ডারের ব্যাপারটা নেই। আর ওটা হলো তো ঠিক আছে, ওটাকে আমি মজার হিসেবে নিতাম, ওটা গেল। এরপর থেকে না আমি যখনই হিন্দি বলতাম, যখনই, তারপর থেকে আমাকে ইনসাল্ট করা হতো। একটা জিনিস নিয়ে খোঁটা দেওয়া, এটা তো স্বাভাবিক, অনেকবার আমাকে খোঁটা দেওয়া হতো। তো একটা জিনিস যখন তোমাকে বারবার তোমাকে একটা জিনিস নিয়ে খোঁটা দেওয়া হচ্ছে, তখন না সেটার মজা থাকে না। আমার মনে হয় সেটা ইনসাল্টে পরিবর্তন হয়। গায়ে ধাক্কা দিয়ে লাইক এইরকম ভাবে ইয়ে করে খোঁটা দিত আমাকে, তো সেটা আমার খারাপ লাগতো। ঠিক আছে, ওটাও তো চলবে। তারপরে শুরু হলো যে পড়াশোনার যে ব্যাপারটা, মেনলি আমি আকাশের মডিউলগুলো পেলাম, আমি এনসিইআরটির বিষয়ে জানতে পারলাম। তখন তো আমাদের আকাশের মডিউল পড়াতো। একটা সব থেকে বড় জিনিস কি আছে জানো তো, নিট প্রিপারেশন করতে গিয়ে না মিসগাইড, অনেকে না অনেক জায়গায় মিসগাইড হয়ে যায়। আমি যেমন কি করেছি, প্রথমবার করেছি আমি এনসিইআরটিটা এক পাশে সাইডে রেখে দিয়েছি। আমি বলছি স্যার মডিউল পড়াচ্ছেন, তাহলে আমি মডিউলটাই পড়বো, মডিউলই সলভ করবো, আর ওখান থেকে বললে আমি পেরে যাবো। এই এনসিইআরটিকে ইগনোর করো। আমি টোটালি এনসিইআরটি পড়িই না। এটা কত বড় ভুল মনে করছো? এটা আমি আমার লাইফে সবথেকে বড় ভুল, সবথেকে বড় ভুল যে আমি দুটো এনসিইআরটি আমি সাইডে করে দিয়েছি। তো ফার্স্ট পয়েন্ট তোমরা নোট ডাউন করতে পারো যারা দেখছো, যে এনসিইআরটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো মডিউলের থেকে। তোমাদের ইন্দ্রাণীদি আকাশও পড়েছে, আয়রনও পড়েছে, আমার মনে হয় ও বলবে যে এনসিইআরটি দুটো মডিউলের থেকেই বেশি ইম্পর্টেন্ট, বা অন্য যে কোনো বইয়ের থেকে এনসিইআরটি ইম্পর্টেন্ট। তো এনসিইআরটি কে তোমরা গীতা, বাইবেল, কোরআন যাই বলো, নিটের জন্য এনসিইআরটি হচ্ছে ধর্মগ্রন্থ আমাদের, একদম এটাই হলো মেন কথা। হ্যাঁ, তারপরে আসি, তাহলে তুই বললি মডিউলের কথা। এইবারে বল যে গিয়ে তোর প্রথম তো কেমন লাগলো বলি। এবার পড়াতে কি অসুবিধা হতো, লেকচার ক্লাস বা অন্য কিছু কেমন লাগতো, ডাউট সলভিং কেমন লাগতো, এগুলো একটু বল। লেকচার ক্লাস মানে আমার পার্সোনালি আমি বলছি আমার খুব বোরিং লাগতো, কারণ স্যারেরা ইংলিশে করাতো বা হিন্দিতে করাতো। আমার দুটো ল্যাঙ্গুয়েজই টোটালি আমি কিছু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমি 1 থেকে আমি 12th অবধি আমি টোটালি বাংলায় পড়েছি। তোমরা যারা বাংলা মিডিয়াম আছো, আমি আশা করি তোমরা রিলেট করতে পারবে। হ্যাঁ, তুই নিজেও একটা বাংলা মিডিয়াম স্টুডেন্ট। তো প্রথম যখন আমি মানে মডিউলগুলো খুললাম, টোটালি তোর ল্যাঙ্গুয়েজ আলাদা। আমি ইংলিশ বই পড়া, তাহলে এনসিইআরটিটাও একদমই অসুবিধা হওয়ার কথা, শুধু মডিউল নয়, এনসিইআরটিও অসুবিধা হয়েছে। প্রথমে বললাম না যে একটা মিসগাইড আমার হয়ে গেছে, যে ফার্স্ট ইয়ারে আমি একদম টোটালি এনসিইআরটি সাইডে রেখে দিয়েছি। আমি মডিউল করছি, এবং মডিউল করতেও আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে, কারণ আমার ইংলিশে প্রবলেম। আমার এখনো মনে আছে, আমি বেশ কিছুদিন পর, মোটামুটি 2-3 সপ্তাহ থাকার পর, আমি রাত 2টোর সময় আমি আমার বাবাকে কল করেছি। তখন রাত 2টো বাজে। আমি আমার বাবাকে কল করে বলছি আমি আর থাকতে পারবো না এখানে, কারণ আমি পারছি না। তখন মাথায় একটা প্রেশার চলে আসে যে আমার পেছনে এত টাকা খরচ হচ্ছে, আমি এখানে থাকতে পারছি না। হ্যাঁ, আর তাছাড়া একটা প্রেশার এটা থাকে যে আমি এখন 12 দিয়ে এসেছি, আমার সব বন্ধু বান্ধবীরা বিএ বা বিএসসি তে ভর্তি হয়ে গেছে, আমার সেখানে পেছনে যা 12th প্রেশার, একটা 12th পাস, একটা এই প্রেশারটা রয়ে গেছে আমার। তো ওখানে আমি রাত 2টোর সময় বাবাকে ফোন করে বলি এই যে কি করবো। আমার বাবা বললো ঠিক আছে, তুই কোনো চাপ নিস না, তুই কটা দিন থাক, এখন তো কলেজে ভর্তি হওয়ার টাইমটাও বেরিয়ে গেছে, তো তুই কটা দিন থাক, তো মানে আস্তে আস্তে যা কোচিং এ ক্লাস কর, বুঝলে বুঝবি, না বুঝলে না বুঝবি, জাস্ট এসে বই টইগুলো একটু দেখ, যদি কিছু বুঝতে পারিস। তখন আমি ঠিক করলাম ঠিক আছে, আমি মানে বুঝতে পেরেছিলাম আমার 1 বছরে আমি পারবো না। আমি মানে সত্যিটা আমি মেনে নিয়েছিলাম যে আমি এবছর ট্রাই করলে আমি পারবো না, কারণ আমি অন্য বাকিদেরকে যা দেখে, যে প্রথম গিয়ে একটা ভেবেছিলাম না আমি সব পেরে যাব, কিন্তু আমার আশেপাশে যাদেরকে দেখেছি আস্তে আস্তে স্বপ্ন থেকে বাস্তবের মাঝে পা পড়তে শুরু করে, এটাই হচ্ছে বলতে চাইছি। আমি পাশে যাদেরকে দেখছি বা ইনস্টিটিউটে কোচিং এ যাদেরকে দেখছি,
তারা মানে মানে ওই কম্পিটিশনটা দেখছিস তুই, কম্পিটিশন, আর তারা খুবই ভালো, সব খুবই ভালো। তখন আমি রিয়েলিটিতে পা দিলাম যে এতটা ইজি নয় নিট বার করা বা ডাক্তার হওয়া। তারপর আমি ঠিক করলাম ঠিক আছে, বা আমার বাড়ি থেকে যখন প্রেশারটা অতটা দিচ্ছে না, তাহলে আমি এক কাজ করি, আমি একটা বই থেকে শুরু করি। ইভেন তখনও আমি মিসগাইডে আছি, আমি তখনও মডিউলই পড়ছি, আমি বায়ো পড়ছি বাট মডিউল পড়ছি। আমার একটা বছর ওখানেই কেটে গেল। ক বছর তুই মডিউল পড়েছিস এনসিইআরটি না পড়ে? আমি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের হাফ অবধি পড়ি। হাফ দুটো ইয়ার শুধু এনসিইআরটি না পড়তে গিয়ে নষ্ট হয়েছে। হিসেব মতো বললাম তো একটা মিসগাইড প্রবলেমটা খুব হয়। তো সঠিক গাইডেন্সটা কিন্তু খুব প্রয়োজন নিটের ক্ষেত্রে, এটা সবথেকে বড় কথা। যে কোনো জিনিসে সঠিক গাইডেন্সটা খুব খুব প্রয়োজন, এটা হলো একটা কথা। আর তোর যেটা ধর কোনো প্রবলেম হলে আমরা শুনি যে কোটায় খুব ভালো ডাউট সলভিং হয়, তুই ডাউট সলভিং নিয়ে কিছু বলতে চাস কোটার? দেখো তোর পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে দেখো, আমি কোটা এলএন বা আকাশ দুটোতেই পড়েছি। তো ডাউট সলভিং বলতে আমি মানে যেটা বলবো আর কি, তুমি যদি একটা মানে অ্যাভারেজ, আমি তো অ্যাভারেজ স্টুডেন্টই ছিলাম ওখানকার, মানে ফার্স্ট ইয়ারে অতটা ভালো ছিলাম না, সেকেন্ড যখন একটু একটু বুঝতে শিখলাম আর কি, একটু একটু কোশ্চেন সলভ করতে শিখলাম, খুব ভালো বলবো না আর কি, গেলাম। তো আমার যখন ডাউট হতো, তো আমি আগে আকাশের কথাই বলি, আমি আকাশে যেতাম, তখনও স্যার ঠিক আছে ডাউট হলে মানে কোশ্চেন, আমি সব স্যারকে বাজে বলবো না অবভিয়াসলি, আমার নিজেরও কিছু ভালো খারাপ মিলিয়ে আমি বলবো। কিছু কিছু টিচার ছিলেন যে খুব ভালো করে ডাউট সলভ করতো আর কি, হ্যাঁ বেটা তুমি কাহা সমঝ নেই আ রাহা হ্যায় বাতাও, ধরে শেখাতো। আবার কিছু কিছু টিচার ছিলেন ঠিক আছে ইয়ে লো ইয়ে কর দিয়া মেরা ক্লাস মে যাতা হো, এরকম মানে এরকম মানে সব জায়গাতেই ভালো খারাপটা আছে মিশিয়ে। হ্যাঁ, এবার কোনোটা কি বলা যায় না যে এখানে 100% সুন্দরভাবে ডাউট সলভ হয়ে যায়, এরকমটা বলা সম্ভব না। ওটা না নিজের উপরে, নিজেকে মানে নিজের থাকতে হবে, নিজের চাহিদা বলতে আবার তোমার এফর্টটা নিজের লাগাতে হবে। হ্যাঁ, ইনস্টিটিউটে ধরো তোমার কোচিং ইনস্টিটিউটে তোমার ব্যাচে যে সবথেকে টপার আছে বা তোমার ফ্রেন্ড যে আছে, সে যদি ওই কোশ্চেনটা পারে, তো তোমার বারবার গিয়ে তাদেরকে একটু ইনসাল্ট করবে, হ্যাঁ, কিন্তু বারবার তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে, আমাকে একটু বলে দে। তো ওই করে করে আমি মানে আস্তে আস্তে উপরে উঠছি। আমি জানি আমি একবারে উপরে তো উঠতে পারবো না, আমি প্রথমে একতলা, দেন দুতলা, তিনতলা, এইভাবে উঠতে হবে। তো আস্তে আস্তে আমি বুঝছি। দেন এইভাবে 2 বছর তো আমার কেটে গেলই, 2 বছর কেটে গেল। আর সব থেকে বড় কথা, হস্টেলের যে খাবারটা, কোটা হস্টেল, এটা অনেকেই মানে জানতে চায়। হস্টেলের খাবারটা দেখো, আমরা যেহেতু বাঙালি, তো আমাদের একটু নয় খুব বেশি প্রবলেম হয় হস্টেলে। প্রথম কথা হলো আমাদের মাছ মাংস তো টোটালি কিছু পাই না, নিরামিষ ওখানে, ঠিক আছে। ডিম পাওয়া যায় কি? ডিম বাইরে থেকে কিনে খেতে হয়, মানে বাইরে থেকে কিনে, ওটা টোটালি ভেজ। ইভেন কোটাতে না ধরো কিছু অর্ডার দিচ্ছ, তো সেটা তুমি মাংসটা যে খাচ্ছ, সেটাও আমাদের হোস্টেলে যেটা ছিল চুরি করে খেতে হতো। মাঝে মধ্যে অর্ডার দিয়ে আমরা চুরি করে খেতাম, ঠিক আছে। এবার ঠিক আছে, আমার খাবারটা নিয়ে তখন আমার মনে হলো যে কেরিয়ারের পিছনে এতটাই, মানে তোমরাও জানো যে কেরিয়ারের পিছনে মানুষ এতটাই ব্যস্ত হয়ে যায় যে খাবার কি দিচ্ছে সেটা আর ইয়ে করা যায় না। আর খাবারের কথা আমি আরেকবার আসবো, আমার টোটালি লাঞ্চ কি ছিল, ব্রেকফাস্ট কি ছিল, ডিনার কি ছিল, আমি সেটাও শেয়ার করবো। দেন আমি আসি 2019-এ। আমি 2019-এ এসে আমি ভাবলাম যে 2 বছর তো আকাশে পড়ে নিয়েছি, এবার একটু অন্য কিছু ট্রাই করা যাক, একটু অ্যালেনেই ভর্তি হয়ে যায়। তো সেই হিসাব মতন বাবা অ্যালেনেই ভর্তি করে দিল। আমি আবার হস্টেলে থাকা শুরু করলাম 2019-এ। দেন আমি অ্যালেনে গেলাম। আমার অ্যালেনে গিয়ে আমি বুঝতে পারছি না আমি কোন চ্যাপ্টার পড়বো না। আকাশে কি ছিল, একটা টিচার ছিল একটা সাবজেক্টে। অ্যালেনে না অর্গানিক কেমিস্ট্রি একটা চ্যাপ্টার শুরু হয়ে গেছে আজকে, কালকে ফিজিক্যাল কেমিস্ট্রি একটা শুরু হয়ে গেছে, পরশু ইনঅর্গানিকের একটা শুরু হয়ে গেছে, বায়ো এটা চলছে, 12-এর 2টো পোর্শন চলছে, হ্যাঁ 11-এর 2টো পোর্শন চলছে। তারপর যেমন ফিজিক্সের মেকানিক্স একজন শুরু করে দিয়েছে, একজন মডার্ন ফিজিক্স শুরু করে দিয়েছে। হ্যাঁ, এবার চারিদিক থেকে না আমি বুঝতে পারছি না আমি কোনটা কি শুরু করবো 2019-এ। হ্যাঁ, আমি তখন মনে করলাম যে ঠিক আছে, আমি টপিক কম করে করি, কিন্তু এমন টপিক করে যেটা আমি খুব স্ট্রং করে নিতে পারি। আমার এখনো মনে আছে যে 2019-এ আমি ফিজিক্সের মধ্যে মডার্ন ফিজিক্সটা খুব ভালো করে করেছিলাম। কেমিস্ট্রির মধ্যে ফিজিক্যাল কেমিস্ট্রিটা আমার করতে খুব ইন্টারেস্ট পেয়ে গেছিলাম, তো ফিজিক্যাল কেমিস্ট্রিটা আমি খুব ভালো স্ট্রং করে নিয়েছিলাম, ঠিক আছে। আর বায়োলজিটা আমি থোরলি মানে এনসিইআরটি, তখন আমি এনসিইআরটি ফার্স্ট ধরলাম 2019 থেকে। 2019-এ তখন এনসিইআরটিতে আমি মানে অতটা বুঝতে পারতাম না, কিন্তু আমি রিডিং বেড়ে যেতাম। আর স্যার যে পড়াতো মানে
যেগুলো ইম্পর্টেন্ট বা আমি ইউটিউবে দেখতাম বা অনেক সময় টেলিগ্রামের অনেক অনেক শর্ট নোটস আমি ইয়ে থেকে দেখে নিতাম, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখতাম। তারপরে আমি ইউটিউবের কিছু কিছু চ্যানেল দেখে বুঝলাম, আমার বান্ধবীরাও দেখতাম যে শর্ট নোটস বানাতো। আমি যখন আমার বান্ধবী, একবার আমার মনে আছে হস্টেলে আমি শেয়ার করছি, আমি আমার পাশের রুমে একটা বান্ধবীর রুমে গেছি, ঠিক আছে, ওখানে আমি বলছি কি করছিস, ও না দেখি লুকাচ্ছে ওর নোটসগুলো, হ্যাঁ মানে লুকিয়ে দিল, আমাকে বলছে না না কিছু না কিছু না কিছু না। আমি বলছি আমাকে একটু দেখা, মানে আমি তো অতটা ইয়ে করতে পারি না, তো কিছু কি মানে ইয়ে করছিস? তো তখন ও আমাকে বললো কি আমি না শর্ট নোটস বানাই। আমি বললাম শর্ট নোটসটা কি জিনিস? তখন ও আমাকে বললো যে ফিজিক্সের যে ফর্মুলাগুলো আছে একটা চ্যাপ্টারে, ফর্মুলা চার্টগুলো, কেমিস্ট্রির ফর্মুলা চার্টগুলো, সেটা একটা তুই বানাতে পারিস। তো আমি কি করলাম, আমি শুরু করে দিলাম শর্ট নোটস বানানো। সবগুলো চ্যাপ্টারে আমি অতটা ভালো করে বানাইনি, কিন্তু আমি কিছু কিছু চ্যাপ্টারের বানাতাম, অতটা মন ধ্যান দিইনি। আর 2019-এ আমার আরেকটা সব থেকে যেটা বড় মিসগাইড যেটা ছিল, সেটা হচ্ছে মক টেস্ট দিতাম না। আমি টোটালি মক টেস্ট দিতাম না। আমি একটা দুটো, দেখো আমি একটা কথা বলছি, তুমি যতই এনসিআরটি পড়ো, তুমি যতই যা পড়ো, তুমি যতই কোশ্চেন করো না, তুমি যদি মক টেস্ট না দাও তোমার নিটে সিলেকশন হবে না, কিছুই হবে না, অসম্ভব। আমি ধরো মানে মক টেস্ট দাও, টাইম ধরে দাও, পারলে 2 থেকে 5টা অবধি দাও, সব থেকে ভালো। এই টাইমটা তার আরো দেওয়া উচিত। হ্যাঁ এই সময় তো বটেই, সারা বছর পারলে সারা বছরই টাইম চেঞ্জ না করে ওই টাইমটাই দেওয়া ভালো। মাইন্ডটা অ্যাক্টিভ হবে এবং কোশ্চেন সলভ করার জন্য মাইন্ডটা রেডি হয়ে থাকবে। এবার দেখো 2019-এ আমি মক টেস্ট একদমই দিতাম না, আমি এনসিআরটি পড়েই যাচ্ছি। এবার তখন আমি বুঝতে পারিনি যে আমার লাইফে মক টেস্টটা কি জিনিস। আমি ভাবতাম কি ঠিক আছে বেকার মক টেস্ট দেবো, অনেকে যেটা এখনো তোমরা ভাবো যে মক টেস্ট দেবো, নাম্বারটা খারাপ এসে যাবে, ডিমোটিভেট হয়ে যাবো, পড়তে পারবো না। ঠিক আছে, ওর থেকে বড় মক টেস্ট ছেড়ে দিই, কি আছে। ফ্যাক্ট একটা, তুই তোর ফার্স্ট মক টেস্ট কবে দিয়েছিলি নিটে? আমি ফার্স্ট মক টেস্ট আকাশে দিসনি? আকাশে আমি মিস করতাম। একটাও দিসনি? কোনোটাই দিসনি মক টেস্ট? ফার্স্ট মক টেস্ট কবে দিয়েছিস? আমি ফার্স্ট মক টেস্ট 2019-এ দিয়েছি, যেটা ওই ফুল যে এটা হতো না, আমি না এমনি ফার্স্ট মক টেস্ট যে কোনো, ওই তো আমি ফার্স্ট 2019-এ ফার্স্ট মক টেস্ট দিয়েছি। নাম্বার কত ছিল ফার্স্ট মক টেস্টে? টু বি অনেস্ট আমার সবারই কম থাকে, কোনো অসুবিধা নেই। 249 আচ্ছা 720-তে ফার্স্ট 720-তে ফার্স্ট 720 মক টেস্টে নাম্বার কত ছিল? 249। আচ্ছা আউট অফ 720 249 ছিল ফার্স্ট মক টেস্ট। আমার থেকে অনেক বেটার। আমার মক টেস্টের নাম্বার আমার নির্জানিকে বলবো, ঠিক আছে? সেটা এখন আর মানে কেচো করতে কেউ বের করে লাভ নেই। ঠিক আছে, তোমরা কারা কারা দাদা নির্জানি শুনতে চাও, ঠিক আছে? কেউ কি আদৌ শুনতে চাও? অবভিয়াসলি শুনতে চাও, তোমরা কমেন্টে কিন্তু কমেন্ট করবে, অনেক অনেক বড় বড় কমেন্ট করবে, তাহলে ভিডিও অবশ্যই আসবে। অবশ্যই শিওরলি আসবে, কিন্তু দাদা বলেছে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে তোর 2019 অবধি শুনলাম, তারপরে 2019 আর কি হলো? মক টেস্ট দেওয়া শুরু করলি, মক টেস্টের ইম্পর্টেন্স তুই বুঝতে পারলি? বুঝতে পারলাম। মক টেস্ট অ্যানালিসিস করা কবে থেকে স্টার্ট করলি সেটা বল। ওটা আমি বলবো 2021-এ যাই হোক, 2021-এ। আচ্ছা তাহলে বল তুই। তারপরে আমার লাইফে এলো একটা বড় ঝড়, আর কি সেটা হচ্ছে করোনা। সবার লাইফে ঝড়, করোনা, কোভিড। তো কোভিডের কি এক্সপিরিয়েন্স? অ্যালেনের স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স, মানে যারা আকাশ অ্যালেন যাই হোক ওটাই যারা পড়েছে তাদের এক্সপিরিয়েন্স খুব খারাপ। আমরা ওই সময় আমিও নিট প্রিপেয়ার করতে করতে টুইটারে দেখতাম এবং টিভিতে দেখতাম যে কোথা থেকে স্টুডেন্টরা বাসে করে ফিরছে। তুই তাদের মধ্যে একজন? অবভিয়াসলি আমিও তাদের মধ্যে একজন। তুই এক্সপিরিয়েন্স শেয়ার কর, সবাই শুনতে। আমার দেখো তার মধ্যে চলে এলো কোটা, মানে কোটা কি, আমি তো কোটাই থাকি তখন, তার মধ্যে চলে এলো করোনা আর কি, সরি, তার মধ্যে চলে এলো করোনা। আমার মনে আছে শনিবার তখন 5টা বাজে, বিকাল 5টা, আমার হস্টেলের ওয়ার্ডেন এসে আমাকে বলছে, আমাদের সবাইকে আর কি, মেয়েদেরকে ডেকে বলছে গার্লসদের, যে বেটা अपना रूम खाली कर दो क्योंकि एक वायरस आ रहा है, तो आउटब्रेक हो चुका है, 2 घंटे के अंदर अपना रूम खाली कर दो। तो আমরা বললাম আমরা কোথায় যাব? বললো जहाँ भी जाना है तुम लोग अपना देख लो, ठीक है, 2 घंटे के अंदर हमें हॉस्टल पूरा खाली चाहिए। তখন আমরা সব ঘাবড়ে গেলাম, আমাদের বাড়ি তো এত দূর দূরান্তে, ঠিক আছে কোথায় কি করব। আমরা অ্যালেন স্যারকে ফোন করছি, সেই হিসাবে আমাদের টিচার্সরা অনেকটাই ভালো ছিলেন, যে স্যার এরকম আমাদের তো বলছে 2 ঘন্টার মধ্যে খালি করে দেবে। স্যাররা বললো তোমাদের খালি করতে হবে না, তোমরা ওখানেই থাকো। এবার আমি বাড়িতে ফোন করলাম বাবাকে, তখন শনিবার, রবিবারে আমার মনে আছে একটা ট্রেন আছে, ঠিক আছে। বাবা বললো কি তুই ওখানেই থাক। বাবা তাড়াতাড়ি শনিবারে গেলে যা হোক করে একটা তৎকাল টিকিট কনফার্ম পেয়ে গেল,
ঠিক আছে, পেয়ে গেল। শনিবার 8টার সময় গিয়ে আমার বাবা তৎকাল কেটে আসলো, 10টার সময় অল ইন্ডিয়া পুরো লকডাউন, পুরো টোটাল অল ইন্ডিয়া লকডাউন, কোথাও যেতে পারলো না, না বাস চলবে, না গাড়ি চলবে, না ট্রেন চলবে, সব বন্ধ। আর কোটা থেকে আমাদের বাংলাতে তোমরা জানো কতটা ডিস্টেন্স আছে, অনেকটা। সেখানে আমার মনে হলো সব থেকে লাইফে না মেন স্ট্রাগলটা আমি ওখানেই করেছি। মানে ওখানে তারপরে আমাদের হস্টেলে যেটা হলো খাবার দাবার মানে বেঁধে দেওয়া হলো, বাইরে থেকে তো সব দোকানপাট বন্ধ করে দেওয়া হলো। আমার মা আমাকে বললো তুই ব্যাংক থেকে কিছু টাকা তুলে রাখ, তো আমি কিছু টাকা তুলে রাখলাম। 30 থেকে 35,000 টাকা আমার কাছে আছে, ক্যাশ আছে পুরো। বাইরে সব দোকান বন্ধ, ইভেন আমাদেরকে বাইরে যেতে দেওয়া হতো না। আর ওখানে আমার একটা দাদু ছিল, আমার দাদু আমার জন্য খাবার আনতো বাইরে থেকে, কিন্তু আমার সঙ্গে তাকে দেখাই করতে দেওয়া হতো না। আমার হস্টেল থেকে বলা হতো তুমি যদি দেখা করো তুমি টোটালি হস্টেল থেকে বেরিয়ে যাও। তো সেখানে প্রত্যেকের ভয় আছে, ওদেরও ওটা বলাটা স্বাভাবিক। তো আমাকে হস্টেলে মানে দাদুকে আসাটা বন্ধ করে দেওয়া হলো, হয়ে গেল এটা আমাদের। যেটা এবার আসি আমি আমার ব্রেকফাস্টের কথা। আমাদের ব্রেকফাস্টে কি দেওয়া হতো? আমাদের ব্রেকফাস্টে আমার মনে আছে একটা রুটি, দুধ ফুট কিছু না, কোভিডের টাইমটা, একটা রুটি, দুধ ফুট কিছু না, একটু চা, জাস্ট। ঠিক আছে, এটা ব্রেকফাস্ট করলে একটাই রুটি আর চা। দেন আসে আমার লাঞ্চে সেম রুটি আর ডাল। আর তোমরা এখনো মানে যারা কোটায় থাকো তারা রিলেট করতে পারবে আর কি, যে ডালটা আর কি। ওটার এমনি ব্রেকফাস্টে কি দেওয়া হয় এমনি নর্মালি? তোর ধর প্রথম কোনোদিন স্যান্ডউইচ দেওয়া হলো, তো কোনোদিন ইডলি ফ্রাই দেওয়া হলো, ঠিক আছে, কোনোদিন উপমা দেওয়া হলো, উত্তপম দেওয়া হলো, এরকম চেঞ্জ করে করে দেওয়া। আচ্ছা, সেটা হয়ে গেল। এখন একটা রুটি আর লাঞ্চ এমনি ইউজুয়ালি কি দেওয়া হতো? লাঞ্চে দুটো অপশনই থাকতো, যে ভাত খেতে, যে রুটি খেতে। যেহেতু আমি বাঙালি তো অবভিয়াসলি আমি ভাত ছাড়া, টু বি অনেস্ট আমি ভাত ছাড়া আমি এখনো থাকতে পারবো না। আমি ভাত খেতাম। দইটা তো অপশন থাকতো। ভাতের সাথে ডাল থাকতো, 2 রকমের ডাল থাকতো, থালি মতো আর কি। ওখানে 2 রকমের ডাল থাকতো, তার সঙ্গে একটা সবজি থাকতো, দই থাকতো, স্যালাড থাকতো। ঠিক আছে, তো ধর আমি দই দিয়ে এটা এনজয়। সেখান থেকে চলে এলো দুটো রুটি আর কিছুটা ডাল, আর সেটা ওই জলের মতো। জলের ডাল বুঝতেই পারছিস, যেকোনো আমাদের হস্টেলেও তাই, এমবিবিএস এখন হস্টেলের যে ক্যান্টিন সেখানে ওই না বলা অবধি জলের মতো ডাল দেওয়া হয়। কিন্তু তবু আমি একটা জিনিস বলতে চাই যে এমবিবিএস এর হস্টেলে আমরা হিসাব মতো এখন খারাপ, কিন্তু আমার হিসাবে না মানে মাছ মাংস তো পাওয়া যাচ্ছে, মাছ এখানে পাওয়া যাচ্ছে, ওখানে খাওয়া যাচ্ছে। আমি ওখানে একদমই খেতে পারতাম না, সেটা পাওয়া যাচ্ছে। তো সেখান থেকে হয়ে গেল দুটো রুটি ডাল। আর রাত্রে কি খাবার দাওয়া হতো? একটা রুটি ডাল। আর নর্মালি তোর ওইরকম কোনোদিন ধর ফ্রাইড রাইস হলো, ঠিক আছে, একটু স্পেশাল দিত মাঝে মধ্যে আমাদের, কোনোদিন ফ্রাইড রাইস দিত, তারপরে বিভিন্ন ধরনের ভাত কালারিং করে দিত রুটিটা। এই জিনিসটা খুব শোনা যায় যে সবুজ ভাত লাল করে দিত ভাত, আমি জানি না কি করে দিত, কালারিং ভাত পাওয়া যায় তাই তো? কোটা কালারিং প্রচুর। সেখান থেকে ভাতের মধ্যে একটু মুগ ডাল দিয়ে দিলাম, এরকম খেতে খেতে কট করে খেতে পারতে। তো এইখান থেকে চলে এলো একটা রুটি আর ডাল, একটা রুটি আর ডাল রাত্রেবেলা। তো খাবারের এই ক্রাইসিসটা জার্মানি দিতে যেতে হয়েছে তোদেরকে, সবাইকে ফেস করতে হয়েছে। তারপরে এবার ধরো আমাদের, তুমি যে আমি যে আরেকটা রুটি প্যাক করে নিয়ে আমার উপরে নিয়ে যাব, আমাকে সেটা করতে দেওয়া হতো না, ঠিক আছে, কাউকে করতে দেওয়া হতো না। তো বুঝতে পারছো, একটা রুটি আর ডাল খেয়ে আমরা উপরে গিয়ে আমরা যে পড়াশোনা করব, তারপরে আমাদের কাছে ইভেন একটা বিস্কুটও নেই যে আমরা খাবো। মানে তখন প্রিপারেশনের থেকে নিজের এক্সিস্টেন্সের জন্য লড়াই করাটাই খুব বেশি যে আমি একটা এটা হচ্ছে আমি বেঁচে বাড়ি ফিরবো, হ্যাঁ, সার্ভাইভ করাটাই মেন সেই সময়। তো আমার এখনো মনে হচ্ছে, আমার খিদে পেত রাত্রেবেলা, আমি কি করতাম, গামছাটা ভিজাতাম, ভিজে পেটে বাঁধতাম টাইট করে, বেঁধে আমি পড়তাম। তার থেকে বড় কথা, আমি বাঁচবো কি, আমি মানে বসে থাকতাম, শুয়ে থাকতাম, বাড়িতে কল করতাম, তো বাড়িতে তো খুব ভয়তেই থাকতো, মা তো আর কি কান্নাকাটি শুরু করে দিত। তো ওইখানে স্ট্রাগলটা খুব বেশি ছিল। খাবার আমার বলবো, আমার তখন নিজের স্ট্রাগল থেকে বেশি আমার নিজের এক্সিস্টেন্সের স্ট্রাগল। তারপরে বাস দিল, হ্যাঁ, তারপর ফেরাটা সবথেকে এক্সাইটিং, যেটা দেখেছিলাম টিভিতে। এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার কর সবার সাথে। ফেরার মানে টোটালি বাবা মা নেই সঙ্গে, ট্রলি নেই, 2-3টা বস্তা আছে, আর বস্তাটাও জোগাড় করা বস্তা, আমার ওয়ার্ডেনের কাছ থেকে ধার নেওয়া বস্তা, বড় বড় বস্তাগুলো, ঠিক আছে, আর 2-3টা ওই বিমলের ব্যাগ আছে, বিমলের যে ব্যাগগুলো থাকে। আমি কি করবো, আমাকে তো বইগুলো নিতেই হবে, আর আমাদের তো কোটায় বই, হ্যাঁ এত মডিউল বই সব মিলে অনেক খাতা, আমি বই তো ছাড়তে পারবো না। বাকি
একটাতে মডিউল ভরে নিয়েছি, ঠিক আছে। ট্রেনে যদি সরি বাস, তখন বাস ছিল, বাসে যদি ঠান্ডা লাগে তার জন্য একটাতে একটা কম্বল ভরে নিয়েছি। আর আমার বইয়ের ব্যাগ হয়েছিল 3টে, আমার কম্বলের ব্যাগ একটা, আমার পিঠ ব্যাগ নিজস্ব খুচরো খাজরা যে জিনিসগুলো 5-6টা ব্যাগ সেটা একটা, তো আর ছোট ছোট ব্যাগ 3টে হয়েছিল। তো আমি কি করতাম, পিঠ ব্যাগটা আমার পিঠে ছিল, একটা ব্যাগ আমি এখানে ঝুলাতাম, একটা ইহাতে ছিল, একটা এখানে, একটা ইহাতে, আর বাকিগুলো টেনে 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 নিয়ে যেতাম। কোনো রকমে বাসে উঠে গেলাম, কোটা থেকে আমাদের এলেন থেকে বাসে বসিয়ে তো দিল কোটা কোনো রকমে। তারপরে আমরা ভাবলাম বাসে খাবার দেবে, কিন্তু বাসে খাবার দিত না। আমার কাছে ছিল আবারও 2টো বিস্কুটের প্যাকেট। লেগেছিল ফিরতে বাস থেকে 3 দিন। 3 দিন ওখানেই ঘুমানো, ওইখানে ওই বাসের ভিতরে। হ্যাঁ, আর ওই যে পেট্রোল পাম্পে ধর মাঝে মধ্যে দাঁড়াচ্ছে, ওখানে ওই লাইন দিতাম ওয়াশরুমের জন্য, খাওয়ার জন্য, ওয়াশরুমের জন্য। আর ওয়াশরুমে তো কি ভিড়, কি ভিড়, আর নোংরা তো বাবা পড়া যায় না। আর তখন আরো একটা ভয় থাকতো যে কোভিড না হয়ে যায় আমাদের, সবথেকে বড় ভয় সেম ওয়াশরুম ইউজ করছি, সবথেকে বড় ভয় ওটাই ছিল। তারপরে কোনো রকমে পৌঁছালাম বাড়িতে, বাড়ি গিয়েও আবার ওই যে আলাদা খাওয়া দাওয়া, আলাদা শোয়া, কোয়ারেন্টাইন 14 দিনের জন্য কোয়ারেন্টাইন করতে হবে। তখন ওই সেম মায়ের সঙ্গে দেখা হচ্ছে, জাস্ট খাবারটা দূর থেকে জাস্ট দিয়ে এইভাবে ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স। তখন আমার একটা জিনিস ভয় করতো, গিয়ে আমার সত্যি সত্যি করোনা হয়ে যায়নি তো, আমি মরে টরে যাবো না তো, তখন তো আননোন জিনিসটা, ভয় তো খুব বেশি। তারপরে আমি টেস্ট করালাম, বেশ আমার বাড়িতে পুলিশও আসতো দেখতে আমি আলাদা আছি কিনা। তারপরে আমি টেস্ট করালাম, নেগেটিভ আসলো, তো খুবই ভালো কথা। তো মানে ওই বছরটা এই হাঙ্গামা করতে করতেই কেটেছে হিসাব মতো, পুরো বেরিয়ে গেল 2019 পরীক্ষা। সেই বছর মানে নিটের মার্কস তোর কি ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? খুবই খারাপ হয়েছিল অ্যাকচুয়ালি। আর একটা গল্প আছে যে আমি করোনার পরপরই যখন নিটটা দিতে গেলাম, আমি যে গাড়িটা বুক করে যাচ্ছি সেই গাড়িটা গিয়ে অর্ধেক রাস্তায় বন্ধ হয়ে গেল। আচ্ছা, তো সেটা একটা খারাপ এক্সপেরিয়েন্স। অলরেডি আমার রিপোর্টিং টাইম ছিল একটা, ঠিক আছে, এক একজন এক এক রকম। হ্যাঁ, সেই সব বছর থেকে চেঞ্জ করে দিয়েছে। আমার একটা রিপোর্টিং টাইম ছিল, আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে 8টা, ঠিক আছে। এত জ্যাম এত জ্যাম এত জ্যাম, গাড়িটা দেখতে চলছেই না, একটা মাথায় টেনশন চলে এসেছে, ঠিক আছে। কিছু দূর গেলাম, গিয়ে আমার গাড়িটা টোটালি খারাপ, স্টার্টই নিচ্ছে না। আমরা নামলাম তখন অলরেডি তোর 12টা 20 বাজে, 12টা 20-25 বাজে। আমি ভয় পেয়ে গেছি, ওখান থেকেও অনেকটা কিলোমিটার ছিল যাওয়ার আর কি। বাইরে নামলাম, নেমে তখন বললো কি ঠিক হয়ে গেছে। আবার কিছু দূর গেলাম, 5-10 মিনিট গিয়ে তখন 1:45 বাজে, খারাপ হয়ে গেছে একদম, তখন আর টোটালি স্টার্ট নিচ্ছে না। আমরা নামলাম, নেমে এমন একটা জায়গায় খারাপ হয়েছে যেখানে আমরা না অটো পাচ্ছি না কিছু পাচ্ছি, গাড়ি যাচ্ছে। আমার বাবা, আমার এখনো মনে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে জাস্ট এরকম থামাও থামাও থামাও, আমার কত টাকা লাগবে আমি দেবো, আমাকে জাস্ট এই জায়গাটা পৌঁছে দেবো, আমি পরীক্ষা দিতে যাবে। তো পরীক্ষার আগে এরকম ট্রমা হয়ে গেলে সেই মানে এক্সপেরিয়েন্সও খারাপ, আর সেখান থেকে আমার ঘাম ঝরছে, আমি পরীক্ষার হলে পৌঁছাতে পারবো কিনা, আমি পরীক্ষার হলে ঢুকতে পারবো কিনা, এই টেনশনে পরীক্ষা তো খারাপ হবে, এই টেনশনে সেবারটা পরীক্ষা খারাপ, নিটটা বেরিয়ে গেল। এটা হলো 2020 এর কথা নাকি? এটা 2019 এর কথা। 19 এর एग्जाम, 20 এর एग्जाम। 20 বলতে আমি কোভিড করে আর কোটা যাওয়া হলো না, 20টা ভালো হয়নি एग्जाम, বাড়িতে পড়লাম। আর সত্যি কথা বলতে আমি জানি যে তুই নিজেও আছিস, সেটা তোর হয়তো খারাপ লাগতে পারে, বলবো যে আমার বাড়িতে পড়া হয়নি, তো সেখানে তুই বলতে পারিস আমি নিজে পারি, সেটা পরে আসে, এক একজনের এক এক রকম ভাবে হয় না। আসলে আমি বাড়িতে না ঠিক রুটিনটা মেনটেন করতে পারিনি আর কি, ঠিক পড়াশোনার থেকে মাথাটা উঠে গেল, পরিবেশটা উঠে গেল। হ্যাঁ, সেটাও থাকে না, মানে হট করে কোটা থেকে এসে বাড়িতে তখন আমার মানে ফোনটা বেশি অ্যাডিক্টেড হয়ে গেল। এটা আমার একটা খুব বড়, ওই সময় ফোন এডিকশন ছিল প্রচন্ড। ফোনে কোন অ্যাপে তো বেশি এডিকশন ছিল? আমার ফোনে ইউটিউবে এডিকশন বেশি ছিল প্রচন্ড। এটা ওটা যা উল্টো পাল্টা জিনিস দেখতাম যেগুলো কোনো কাজের নয়, এটা একটা খুব বড় প্রবলেম হয়ে গেল। তো তোমরা যদি এখন আর 2 মাস তোমাদের পরীক্ষার বাকি আছে, তোমরা যদি এরকম এখনো কারো মনে হয় যে আমি ফোন অ্যাডিকশনে ভুগছি, তো প্লিজ 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 সেটা করো না, কারণ তোমার এটা বুঝতে হবে যে তোমার কেরিয়ার তোমার আগে। অবশ্যই, কারণ একবার আমার মনে হয় একবার নিটটা পেয়ে গেলে না, নিটটা ক্র্যাক করলে না, লাইফে অনেক কিছু ইজি হয়ে যায়। তারপরে অনেক ফোন এডিক্ট হয়ে যা হয়ে পরে দেখা কিছু ম্যাটার করে না তখন। এখন তারপরে 1 মাস ফাঁকা থাকবে, 1 মাস 2 মাস শুধু ফোন নিয়ে পড়ে থাকবে ঘরে, কেউ কিছু, বাবা মাও কিছু বলবে না, কোনো অসুবিধা নেই, তখন আর ফোন নিয়ে পড়ে থাকতে ইচ্ছে করবে না, ঠিক আছে, এটা হলো ব্যাপার, তখন খুব ভালো লাগবে। তারপরে এইভাবে গেল আমার 2020 চলে গেল, 20 গেলে এবার আমি না ফর্ম ফিল আপ করেছিলাম এইমস নার্সিং এ, ঠিক আছে, এইমস নার্সিং এ ফর্ম ফিল আপ করি।
এবার আমার এইমস নার্সিং ছিল, নিটটা হয়েছিল সেইবার বোধহয় 2020-তে ইয়ের দিকে, নভেম্বরের দিকে মেবি, আমার মনে পড়ছে না, সেপ্টেম্বরের দিকে হয়েছিল। আমার না নভেম্বরে এইমস নার্সিং এর পরীক্ষা ছিল। আর যেহেতু 3-4 বার নিট দেওয়ার পর যেহেতু হয়নি, তখন আমার বাড়ির লোকের উপর আমার থেকে ভরসা উঠে গেছিল যে এ আর কিছু করতে পারবে না, এ এত বছর থাকলো এবারও পারলো না যখন, এ আর কিছু স্বাভাবিক যেটা হয়, আরো গ্রামের মেয়ে তো আরো কথা শুনতে হতো, রিলেটিভসের অনেক কথা শুনতে হতো যে মানে তোমার বাড়িতে ছেলে আছে, ছেলেকে কিছু পড়াচ্ছ না, মেয়েদেরকে পড়াচ্ছ। সেখানে আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ ছিল। আমার মা মানে উত্তরটা দিয়েছিল, আমি শুনেছিলাম যে আমার ছেলে মেয়ে সবই তো সমান আমার কাছে। দেন একটা জিনিস যে মেয়ের তো বয়স হয়েছে, আর কতদিন ঘরে বসিয়ে রাখবে, এরপর কিন্তু বিয়ে হবে না, মানে আমার নাকি বিয়েই হবে না, বয়স বাড়লে ছেলেরা কেমন তো পছন্দ করবে না, আমার বিয়ে হবে না, এরকম একটা কথা। তো সেখানেও আর কি একটু হলেও এফেক্ট পড়েছিল আমার বাড়িতে আর কি। তো এই ধরনের কথাগুলো শুনে একটু মানে আর কি মানসিকভাবে খারাপ, ছেলে দেখা এটা ওটা আর কি শুরু করবে ভাব বাড়িতে। তখন আমার মানসিক অবস্থা মানে খুব খারাপ গেছে উড়ে। আমি কি করব, আমার একটা জিনিস সেট ছিল, আমি ইন জেনারেল লাইফ মানে হাউস ওয়াইফে আমি কাটাতে পারবো না। আমি যে হাউস ওয়াইফ যে নর্মাল দেখছি, আমার টোটালি ওটা আমি পারবো না ওই লাইফটা কাটাতে, আমার মাথায় ওটা ছিল। দেন আমার লাইফে হিরো হয়ে আসে আমার দাদা, ঠিক আছে, পুরো হিরো হয়ে এন্ট্রি মারে। তখন আমার দাদা আমাকে বোঝালো যে না, লাইফে তোকে কিছু একটা করতেই হবে। আমি বললাম হ্যাঁ কি করবো। তারপরে আবার এইমস নার্সিং ছিল, তো আমি ভাবছি তখন আমি কোটায় যাব, তখন একটা জিনিস চলছিল, অক্টোবর হয়ে গেছে, অ্যালেনের লাস্ট মানে একদম লাস্ট ব্যাচ, একটা ব্যাচ বাকি, তাও মনে হয় 3 থেকে 4 দিনের মধ্যে ওই ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে, ওর পরে আর টোটালি কোনো ব্যাচ নেবে না ওরা। তো আমি এরকম একদিন দুপুরবেলা বসে আছি, আমি ভাবছি আমি কি করব, আমি যাব না। হ্যাঁ, এবার তারপরের দিন আমি মাকে না জিজ্ঞেস করছি, মা রান্না করছে, আমি পাশে বসে জাস্ট জিজ্ঞেস করছি, মা আমি না বুঝতে পারছি না আমি কি করব, আমি না দোটানায় পড়ে গেছি, আমি কি কোটা নিটের জন্য আরেকবার প্রিপারেশন করব, অলরেডি 4 বার হয়ে গেল, 4টে ড্রপ, আমি পাচ্ছি না, আমি কি বুঝতে পারছি না, নাকি এইমস নার্সিংটা দেব। তো আমি বললাম তোমার কি স্বপ্ন মা? আমার মা বলছে আমার একটাই স্বপ্ন লাইফে, যে আমি আমার মেয়েকে হোয়াইট কোটে দেখতে চাই। তখন না মানে আমার জাস্ট ওই একটা কথা শুনে আমার মানে পুরো কান্না পেয়ে গেছে। আমি সেই দুপুরবেলা উপরে ভাবছি, আমার বাবা নিচ থেকে, আমার বাবা নিচের তলায় ছিল রুমে, আমার বাবা আমাকে কল করলো সেই দুপুরবেলা, অক্টোবরের 7 তারিখ, আমার এখনো তারিখ মনে আছে, 2021। আমার বাবা আমাকে কল করে বললো যে 2020-তে, সরি 2020 অক্টোবর 7 তারিখ, আমার বাবা নিচ থেকে উপরে ফোন করলো, তুই ব্যাগ গুছা। আমি বললাম ব্যাগ গুছাবো মানে, আমি বুঝতে পারলাম, তুই ব্যাগ গুছা, আমরা কালকেই বেরোচ্ছি কোটার জন্য, আমি এখনই যাচ্ছি টিকিট কাটতে। খুব কষ্ট করে 2টো টিকিট পেলো, তৎকাল টিকিট কনফার্ম হলো। আমি ওই রাত্রে ব্যাগ গুছালাম, সকালবেলা বেরোচ্ছি, মাকে বলে গেলাম যে আমি যাচ্ছি ইন্দ্রাণী হালদার হয়ে, কথা দিচ্ছি ফিরবো ডক্টর ইন্দ্রাণী হালদার হয়ে, না হলে আমি এইভাবে বলেছিলাম, না হলে মনে রেখো যে তোমার কোনো মেয়ে ছিল না, আমাকে ভুলে যেও। আমি এইভাবে মাকে বলে গেছিলাম। তো যেহেতু মা তো কষ্ট তো পেয়েছিল, আমি টোটালি খুব নিজেকে খুব শক্ত করে গেছি। সেইবার আমার মা যায়নি, আমি আর আমার বাবা গেলাম, ভর্তি করে দিয়ে আসলো আমাকে অ্যালেনে। তখন আমার অ্যালেনে দিয়েছিল খুব একটা মানে একদম গ্রাম্য এরিয়ায়, বারান রোড অ্যালেনে, 21-এর কথা, মানে 20 শেষের কথা, ঠিক আছে, 21টা তো আমি ওখানে পড়লাম আর কি, অক্টোবর। তারপরে আমাদের নিট হয়েছিল জুলাই 13 তারিখে, ঠিক আছে, মনে হয় 13 বা 17 দুটোর মধ্যে একটা। আমি গিয়ে টোটালি কিছুই ভাবতাম না, কিছু না, ফ্যামিলি বলো, ফোন অ্যাডিকশন কি বলো, আমি আমার ফ্যামিলিতে দিনে একবারই কথা বলতাম, মায়ের সঙ্গে কথা বলতাম, 2 মিনিট কথা বলতাম, ব্যাস রেখে দিতাম, খাওয়া দাওয়া সব ভুলে যেতাম। তখন আমার ব্রেকফাস্ট টোটালি কিছুই ছিল না, আমার লাঞ্চ ছিল একটা রুটি বা দই বা একটু ভাত নিয়ে নিতাম, রাতেও তো একটু ভাত আর যা সবজি তরকারি থাকতো ওই একটু, ব্যাস। আমি খাওয়া দাওয়া টোটালি ভুলে গেলাম, আমি টোটালি আমার লাইফের অন্য কিছু সব কিছুই ভুলে গেলাম। ঘুম ছিল না, ঘুম কি জিনিস আমি জানতাম না, আমার ওটাই সমস্যা, ঘুম কি জিনিস। আমি এখন তুই দেখবি যে আমি খুব ঘুমাই, তাই না, যে আমি যখনই সময় পাই না আমি ঘুমাই। কেন? কারণ না, আমি যখন 2021-এর নিটটা দিতে গেছি, তখন আমার কোচিংটা ছিল সকালবেলা, ঠিক আছে, আমি সকালবেলা, আমি আমার রুটিনটা বলছি, আমার রুটিনটা কি ছিল। আমি সকালবেলা 5:30টায় মোটামুটি বেরিয়ে যেতাম আমার কোচিংয়ের জন্য, ওখানে প্রেয়ার হয়ে দুটো অবধি ওখানে কোচিং হতো, আমার ক্লাস হতো, 2:30টার মধ্যে আমি আসতাম, জল খেতাম, নিজের লাঞ্চ করতাম, লাঞ্চ টাঞ্চ করে রুমে যেতাম, স্নান করতাম,
কোনোদিন হয়তো 1 সপ্তাহ স্নান করতামও না, টাইম ওয়েস্ট হয়ে গেল। 1 সপ্তাহ 2 সপ্তাহ স্নান বিনা স্নানে, ঠিক আছে। 3টের মধ্যে টোটালি আমি পড়তে বসে যেতাম। আমার কাজ হচ্ছে 3টের সময় পড়তে বসে যাওয়া, মাঝখানে ব্রেক নেওয়া, 5টায় উঠতাম, বিকাল 5টায় উঠতাম, 5টা 15 অব্দি আমি চা খেতাম একটু জাস্ট, 5টা 15 থেকে আবার পড়তে বসে যেতাম 8:30 অব্দি, 8:30 যেতাম, 8:45 অব্দি। আমার এখনো মনে আছে আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিতাম, একটাই রুটি নিতাম, যে রাত্রেবেলা ভাত খেলে আমার ঘুম এসে যাবে, আমি একটাই রুটি নিতাম, হয়তো তার হাফ খেতাম না, খুব তাড়াতাড়ি যে আমি খাওয়ায় টাইম ওয়েস্ট করবো না, ওটা করতাম। 8:30-9টার মধ্যে আমি গিয়ে পড়তে বসে যেতাম। আমি সেখান থেকে পড়তাম 3টে অব্দি, ভোর 3টে, ঠিক আছে। পড়ছি, মাঝখানে একটু মায়ের সঙ্গে কথা বলে নিতাম, আমি কখনো একটু জেঠুর সঙ্গে কথা বলে নিতাম 2 মিনিট 3 মিনিট। বাকি আদার্স কোনো রিলেটিভসের আমি কল উঠাতাম না। আমার কাছে টোটালি কোনো সোশ্যাল মিডিয়া, আমি ফেসবুকও খুলেছি আমি ফার্স্ট ইয়ারে উঠে, না আমার কোনো সোশ্যাল মিডিয়া ছিল। আমি হোয়াটসঅ্যাপ টোটালি আমার ফোন থেকে আনইনস্টল, আমি টোটালি কোনো হোয়াটসঅ্যাপ আমার অ্যাকাউন্ট ছিল না, কোনো সোশ্যাল মিডিয়া ছিল না। আমার কাছে ফোনটা ছিল শুধু বাড়ি কথা বলার জন্য। কোনো রিলেশনশিপ না, টোটালি না, কোনো রিলেশনশিপ কিছুই ছিল না আমার। টোটালি মানে নিট তখন একটা ড্রিমের থেকে আমার জেদ হয়ে গেছিল যে এমন কি জিনিস, আমার মনে হয় এটা তোরও প্রত্যেকটা ড্রপ, আমি আগের ভিডিওতে বলেছি উম্মীদ নেই জিদ হোনি চাইয়ে। তখন নিট একটা জিদ হয়ে গেছে, এটা এমন কি জিনিস যে এটা আমি বার করতে পারবো না, কেন ক্র্যাক করতে পারবো না, আমি কেন পারবো না, তাই না? এটা একটা জিনিস হয়ে গেছে। তারপরে ওই যে ভোর 3টায় উঠতাম, মানে ভোর 3টায় পড়া থেকে উঠলাম, তারপরে 3টায় ঘুমাতাম না, মাথার মধ্যে ওই যে ফিজিক্স কেমিস্ট্রি লেখাগুলো, ওটা তোমরাও রিলেট করতে পারবে, ইভেন মাথার মধ্যে ওই জিনিসগুলো চলতো। হ্যাঁ, ঘুম আসতো না, আধা 1 ঘন্টা পরে ঘুম আসতো কোনো রকমে। 5:30টায় ওই 5টা 15 উঠে যেতাম, উঠে কোনো রকমে ব্রাশ করে রেডি হয়ে আবার অ্যালার্মে চলে যেতাম। আমার ডেলি রুটিন ছিল ওটা, ডেলি। মাঝে মধ্যে আমার আমি ব্রেক নিতাম একদিন, যেটা হচ্ছে আমি মক টেস্ট দিতাম। ওই টাইমটা আমি 2021-এ আমি আমার লাইফে মক টেস্টটা মানে আমি রিয়েলাইজ করতে পারলাম কত বড় জিনিস, কত বড়। হ্যাঁ, মক টেস্টটা ইম্পর্টেন্ট। শুধু আর একটা জিনিস যেটা বুঝলাম, আমি প্রথম মক টেস্ট দিয়ে না, জাস্ট মক টেস্ট দিয়ে আসতাম, নাম্বার পেতাম, ঠিক আছে, খুব একটা ভালো নাম্বার আসে না, আমি মানে আস্তে আস্তে ইনক্রিজ করবে, কিন্তু তখন আমি অ্যানালিসিস করা শুরু করিনি। আমি যখন আরো 2-3টা দেওয়ার পর শুরু করলাম, আমি তখন র্যান্ডম মক টেস্ট দিতাম, সপ্তাহে দিতাম। দেওয়ার পর আমি যখন বুঝলাম যে আমার নাম্বার কেন ইনক্রিজ হচ্ছে না, তখন আমার একটা বান্ধবী আমাকে বললো যে তুই অ্যানালিসিস করিস। তখন আমি বললাম অ্যানালিসিস, আমি তো টেস্টটা দিয়ে আসি, কিন্তু টেস্ট পেপারটা আমি বাড়ি এসে খুলেও দেখি না, ফলে একই মিস্টেকগুলো রিপিট হচ্ছে। আর আমার যে মিস্টেকগুলো হতো, মেনলি আমি বায়ো মিস্টেকের কথা বলছি, আমি কোশ্চেন ভুল পড়তাম, আমি কোশ্চেনটা পারবো, আমি বাড়ি এসে দেখছি আমি কোশ্চেনটা পারবো, আমি কোশ্চেন ভুল করছি। নট যেটা কারেক্ট না, এক্সেপ্ট যেটা লেখা থাকে, এগুলো সবাই মিস করে যায়। আর আমার সবথেকে বড় একটা জিনিস হচ্ছে, আমি কোশ্চেনটা একটুখানি পড়তাম, মানে একটুখানি পড়তাম, কনফিডেন্স চলে আসে, লিখে আমি পারবো, আমি এটা পড়েছি, পড়ে আমি 4টে অপশন না পড়ে প্রথম অপশনটা পড়তাম, এটা রাইট, এটা মেরে চলে আসতাম। ওভার কনফিডেন্সটা কিন্তু করবে না, আর আমি জানি এটা তোমাদেরও হয়। ওভার কনফিডেন্সটা করবে না, গোটা কোশ্চেনটা পড়বে, নিটে সবথেকে ভালো দাগিয়ে পড়বে, পুরো কোশ্চেনটা দাগিয়ে পড়লে তারপর অ্যানসারটা লিখবে। তারপর আমি যেটা শুরু করি, যে আমি আমার একটা ছোট ডায়েরি ছিল, সেই ডায়েরিতে শুরু করি বায়ো, ফিজিক্স, কেমিস্ট্রি, প্রত্যেকটা মিস্টেক বুক, যেটা প্রত্যেকটা টেস্ট পেপার 1 আমি কি মিস্টেক করলাম, আমি বায়োতে মিস্টেক করছি, আমি কোশ্চেন পড়িনি, আমি 2-3টে টেস্ট দিলাম, দিয়ে আমি সেম অ্যানালিসিস দেখতে পেলাম যে আমি কোশ্চেন পড়ছি না, আমার এই জন্য আমার এত মার্কস হয়ে যাচ্ছে, 2-3টে কোশ্চেন আমার ভুল যাচ্ছে। ফিজিক্সে আমার ক্যালকুলেশন, আমি ক্যালকুলেশন একদম করতে পারতাম না, ক্যালকুলেশন ভুল হতো। ক্যালকুলেশন ঠিক করার জন্য আমি আধা ঘন্টা দিতাম, র্যান্ডম ছাদে যেতাম, র্যান্ডম নিজের যে কোনো গুণ নিয়ে বসতাম, গুণ, ভাগ, যোগ, বিয়োগ ইচ্ছে করে করতাম, এমন নয় যে ক্যালকুলেশন করে করছি বই থেকে, এমনি যে কোনো, ধরো 19x3 এইগুলো এরকম করে করতাম, নিজে করে ক্যালকুলেশনটা ঠিক করলাম। ফিজিক্যাল কেমিস্ট্রিতে সেরকম ক্যালকুলেশন। ইনঅর্গানিকেও যেটা হতো সেটা সেম জিনিস হতো, যে আমার ওই যে কোশ্চেন পড়তাম না, কোশ্চেন পড়লামও একটা জিনিস, মানে কিছু না ভেবে ভুলকে ঠিক দাগিয়ে দিয়ে চলে আসলাম। তো কনসেন্ট্রেশন, যেটা হচ্ছে কনসেন্ট্রেশন, পরীক্ষায় বসে তোমার কনসেন্ট্রেট থাকতে হবে। আমার পরীক্ষায় বসে হড়বড়িতে, বা যেমন আমার মাঝে মধ্যে হয়, আমি ভীষণ, ইভেন এখনো আমি ভীষণ হড়বড় হয়ে যেতাম, হড়বড়িতে আমি পারবো তো, এই টাইমের মধ্যে আমাকে শেষ করতে হবে। ওটা সবারই একটা হয় যে 3 ঘন্টার টাইম, এবং আমার লাইফ ডিপেন্ড করছে যে আমি কি হব, ডাক্তার হতে পারবো কি পারবো না, ওটাই একটা এক্সামের উপর নির্ভর। তো সেই জন্য একটু প্রবলেম হয়, কিন্তু মাথাটা ঠান্ডা রাখাটা খুব প্রয়োজন। মাথাটা ঠান্ডা রাখতে হবে।
তারপরে আরেকটা সব থেকে বড় জিনিস যেটা হতো, আমি না মানে করতাম না, টাইম ম্যানেজমেন্ট করতাম না। আমি যখন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সলভ করা শুরু করতাম। তো এটা আবার সব থেকে বড় একটা ভুল ছিল। টাইম ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট। তোমরা যদি এখনো টাইম ম্যানেজমেন্ট না করে থাকো, আমি বলবো এখনো টাইম আছে, তোমরা টাইম ম্যানেজমেন্ট করে করো, পরীক্ষা দাও। কোন সাবজেক্টে কতটা টাইম দেবে এটা নিজেকে আগের থেকে মেনটেন করতে হবে। আর তোমরা কোন সাবজেক্ট শুরু করবে, আমি যেমন বায়ো শুরু করতাম, অনেকে ফিজিক্স শুরু করতো, অনেকে কেমিস্ট্রি শুরু করতো। আমি বায়ো করতাম, তারপরে আমার মনে হলো আমি কেমিস্ট্রি শুরু করবো, কেমিস্ট্রি করতাম, তারপরে আমার মনে হলো যে না, আমি পরীক্ষায় বায়োটাই করবো। তো এটা তোমার উপর ডিপেন্ড করবে। তারপরে দেখো, প্রথমে হচ্ছে এনসিইআরটি, দেন এলো মক টেস্ট, দেন এলো সব থেকে ইম্পর্টেন্ট কথা অ্যানালিসিস করতে হবে তোমাকে, তোমার কোথায় ভুল যাচ্ছে। ওটাই হচ্ছে তোমার নিট ক্র্যাকের সব থেকে মূল মন্ত্র, যেটা হচ্ছে তুমি মক টেস্ট দাও, অ্যানালিসিস করো, নালে একই মিস্টেকটা বারবার র্যান্ডমলি, আর ওই তোমার প্রোগ্রেস হবে না, একটা জায়গায় আটকে থাকবে। ওই মিস্টেকটা হবে, সেই মিস্টেকটা আমরা যদি অ্যানালিসিস না করি, সেটা আমরা ডাইরেক্ট নিটে পরীক্ষার হলে গিয়ে সেম সব থেকে খারাপ ওটাই ভুল করব। তোমরা বুঝতেই পারছো, তাহলে মক টেস্ট দেওয়ার কোনো মানে হয় না। তারপরে আমি বুঝলাম যে আমার অ্যানালিসিস করতে হবে। আমি অ্যানালিসিস করলাম করে 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 আমার যে হ্যাঁ, তখন আমি দেখছি আমার মার্কস ইনক্রিজ হচ্ছে। তারপরে তো মাঝে মধ্যে একটু মানে হয়ে যেত, আর আমি মাঝে মধ্যে টেস্ট দিয়ে এসে একটু ওই টাইমটা আধা এক ঘন্টা রেস্ট নিয়ে নিতাম, ঘুমাতাম বা ফোন টোন দেখতাম, বাড়ির সঙ্গে একটু ভিডিও কলে কথা বলতাম। টেস্টটা দিয়ে এসে রবিবার এটা 21-এ। তারপরে আমার মনে আছে পরীক্ষা মোটামুটি আমার নিটে 1.5 মাস আগে আমি আমার এইমস নার্সিং এর ফর্ম ফিল আপ করেছিলাম। সেটা করেছিলাম আমার যোধপুরে। ঠিক আছে, আমার বাবা আসলো, তখন যোধপুরে গেলাম, টেস্ট না, আমি পরীক্ষাটা দিলাম এইমস নার্সিং। তো সেখানে আমার মনে হয়েছিল হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে, আমার সব থেকে বড় ভুল আবার এইখানটায়, আমার যে একটা মাথায় ঢুকে গেল যে আমার হাতে অপশন আছে, অপশন বি। ঠিক আছে, প্ল্যান বি জিনিসটা খুব খারাপ। প্ল্যান বি এই জিনিসটা খুবই খারাপ। আমার এখানে না সব থেকে বেশি আমি আমার মিস্টেক গুলো তুলে ধরছি, যাতে তোমরা যে এই মিস্টেক গুলো না রিপিট না হয়। দেখ, তুই তো মানে প্রথম বছরে তোর মিস্টেক মনে করিস এনসিইআরটি, সেকেন্ড বছরে তোর মিস্টেকটা মনে করিস মক টেস্ট, থার্ড বছরে মনে করিস মক টেস্ট অ্যানালিসিস। কিন্তু 2021 বা 4 নম্বর বারে না পাওয়ার কারণ তুই বলছিস প্ল্যান বি হওয়াটা। প্ল্যান বি, হ্যাঁ, এটাই হলো মেইন কারণ। হ্যাঁ, তো তুই যে এইবার এইমস নার্সিং এর কথা বললি, প্ল্যান বি, তো এটা তো 2021 এর ভুল ছিল। এইমস নার্সিং তুই পেয়েছিলি, তাই তো? এইমস নার্সিং পেয়েছিলি, এইমস নার্সিং ক্র্যাক করেছিলি, কিন্তু যাসনি। 2022 আরেকবার নিট দেওয়ার কথা ভেবেছিস তুই। তো 2022 কি কোনো প্ল্যান বি রেখেছিলি নাকি শেষ ভুল? আর চলে না, আমি 2022 কোনো রকম প্ল্যান বি রাখিনি। আমার মনে আছে এখনো যে আমার বাড়ির লোক আমার উপরে খুব ক্ষেপে উঠেছিল আর কি, যে তুই পাগল হয়ে যাবি। আমার বাড়ির লোকের একটা ছিল যে মানে আমার মেয়ে যদি কিছু একটাই না যায়, আমার মেয়ে টোটালি পাগল হয়ে যাবে। আমি পাগল হয়েও গেছিলাম। এইমস নার্সিং খুব ভালো একটা অপশন, সেটাকে ছেড়ে দেওয়া মানে একটা বিশাল বড় স্টেপ লাইফে। সেখানে তুই কি ভেবে ছাড়লি সেটা বল। এটা সাপোর্ট না আমাকে কেউ বাড়ি থেকে করেনি যে আমি এইমস নার্সিংটা ছেড়ে দেবো। ঠিক আছে, এটা আমি জাস্ট নিজে মনে করলাম যে না, আমাকে ছাড়তে হবে। कुछ पाने के लिए कुछ खोना पड़ता है, जिद होना चाहिए कुछ पाने के लिए। দেন আমি কি করলাম, এইমস নার্সিংটা টোটালি আউট অফ মাইন্ড, মাথা থেকে বার করে দিলাম। পেলে পাবো, নিটি পাবো, আর আমি ডাক্তার হয়ে দেখাবো। কারণ তখন ওই নার্সিং হবো এই ব্যাপারটা না, মানে ঠিক মানে একটা মানে সব থেকে প্রবলেমটা কি জানো তো, যে নিটটা কেন বেরোচ্ছে না। আমি এত খাটছি কিন্তু কেন পারবো না, আমাকে আর তখন একটা স্বপ্নে একটা হয়ে যায় না যে হ্যাঁ, মাথায় একটা, যেটা তোমরা এখনো দেখো যে মোটিভেশন ড্রিম, যে হ্যাঁ আমি স্থেতু পড়বো। তখন আমরা মাইন্ডে জাস্ট ভাবতে থাকি। যখন রাতের বেলা শুই না, তখন ভাবতাম আমি যে এখনো তোমরা হয়তো তুইও ভাবতিস, অনেকেই ঘরেও লিখে রাখে যে নামের আগে ডক্টর লিখে রাখে। তোর বাড়িতে আমার রুমেই আছে আর কি অ্যাকচুয়ালি, তো ডক্টর ইন্দ্রাণী হালদার এরকম ভাবে লোকে ইমাজিন করে নেয়, তারপরে সেটাই পাওয়ার জন্য ইভেন আমার সারা পাড়ার লোকজন আমি ডাক্তারি পড়ছি। হ্যাঁ, তখন হ্যাঁ, তো আমি টোটালি সবকিছু আমার ভুল, মিস্টেক, মিসগাইড সবকিছু মাথায় নিলাম। ফাইনালি 2022-এ আমি পরীক্ষা দিলাম, এন্ড 2022-এ আমি মানে নিট ক্র্যাক করলাম। আমার কলেজ অ্যালার্ট হলো মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ঠিক আছে, আর আমি 2022-এ গিয়ে অ্যাডমিশন নিলাম ফার্স্ট ইয়ারে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাইবো, হচ্ছে 2022 হচ্ছে একমাত্র নিট যেটা তুই রাজস্থানে দিয়েছিলি।
বাকি নিট দিয়েছিলি তুই ওয়েস্ট বেঙ্গলে। তো দু জায়গার নিট দেওয়ার মধ্যে ডিফারেন্সটা আমি একটু জানতে চাই, কারণ আমি প্রত্যেকটা বেঙ্গলে দিয়েছি, তো আমি কিছু কিছু প্রবলেম ফেস করি। প্রথমে বলে রাখি সেটা হলো আমাদেরকে ওই আঙুলের ছাপ দেওয়া নিয়ে বা সই করা নিয়ে বা ছবি লাগানো নিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় নষ্ট করে। যেখানেই এক্সাম হল পড়ুক, ইনভিজিলেটররা সময় নষ্ট করেন এবং সেখানে নানান রকমভাবে হ্যারাস করা হয় যে ডবল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেছে, তোমার খাতা ক্যান্সেল, সই কেন করে আনোনি, যেখানে বলা হয়েছে ইন ফ্রন্ট অফ হিম অর হার সেখানে বলা হয়। তো এটা বেঙ্গল আর রাজস্থানের মধ্যে ডিফারেন্সটা কেমন? ওখানে ভালো না এখানে ভালো? হিউজ ডিফারেন্স, হিউজ। আচ্ছা, তখন মানে তখন আমাদের 3 ঘন্টা টাইম ছিল, তারপরে বছর থেকে 3 ঘন্টা 20 মিনিট হয়েছিল মেবি, এবছর থেকে আবার 3 ঘন্টা হয়েছে। তখন 3 ঘন্টা টাইম ছিল আমাদের। আমি 2021 অব্দি মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিয়েছি। ওয়েস্ট বেঙ্গলে কি হয়েছে, মানে আমি পরীক্ষা দিতে গিয়েছি, ঠিক আছে, আমি সাইন করছি, ওনারাই বললো যে এখানে সাইন করো, আমি সাইন করলাম, বলছি সাইনটা বেঁকে গেছে, এর পরীক্ষা ক্যান্সেল, এর পরীক্ষা ক্যান্সেল। ডিমোটিভেট করে ইনভিজিলেটর আসলো, তার পাশে আরেকজন ইনভিজিলেটর আছেন, তিনি হাসছেন, হে 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 পরীক্ষা হবে না, এই মা, জাস্ট এরকম আমি ফেস করেছি। আমি আমার লাইফের এতগুলো বছর এই পরীক্ষার জন্য আমি স্যাক্রিফাইস করছি, সে আমি স্ট্রাগল করেছি লাইফে, আমি সবকিছু নিয়ে স্ট্রাগল করেছি। আমি মেন্টালি তখন আমার পরীক্ষা যখন শুনলাম আমি ওই কথাটা, আমি মেন্টালি পুরো ব্রেকডাউন হয়ে গেছে। তখন আমার কিছু আর আসছে না। আমার তখন মনে হচ্ছে আমি পরীক্ষা দেবো, আমি কি পরীক্ষা দেবো, আমি তো এমনি পরীক্ষা দিলে এমনি আমার খাতা ক্যান্সেল হয়ে যাবে, বলছে হবে না। আমার 2021-এ যে একটা হয়েছিল আমার আঙুলের ছাপ, আমি প্রথমে বললাম যে আঙুলের ছাপের ওখানে যে কালিটা থাকে, আমি বললাম এখানে কালিটা ভালো হচ্ছে না, আপনি একটু কালি দিন। বলছে না না এতে হয়ে যাবে। আমি কালিটা নিয়ে দিলাম, কালিটা ভালো বললো না, বলছে এ বাবা এর কালি পড়েনি, এ বাবা গেছে, এর পরীক্ষা ক্যান্সেল হয়ে, এর আর ওএমআর শিট আর একদম কিছু হবে না। আমি মানে তখন আমার মনে হচ্ছে আমার স্বপ্ন পুরো মুছে গেছে, আমার স্বপ্ন মুছে গেছে। ফাইনালি আমি ঠিক করলাম যে আমি আর বেঙ্গলে নিট দেবো না, আমি কোটায় দেবো, আমি রাজস্থানেই নিট দেবো। ওখানকার এক্সপেরিয়েন্সটা বল কেমন ওটা। আর আমি 2022-এ ফাইনালি নিট দিলাম রাজস্থানে। আর ওখানে আমি প্রথমেই গেছি, ঠিক আছে, আমার এরকম একটা কুর্তি পরা ছিল এরকম, ঠিক আছে, প্রথমে আমার একটু ভয় পেয়েছিলাম, এখান থেকে কুর্তিটা কাটা হলো, এখান থেকে ড্রেস কোড আর কি, এটা আর কি আমার ওয়েস্ট বেঙ্গলে করেনি, কিন্তু এখান থেকে কুর্তিটা কাটা হলো, ঠিক আছে, আমি তখনও ঠিক আছে। আমি একটা রুমে গেলাম, ওখানে আমাদেরকে বসানো হলো, আমাদের যে ইনভিজিলেটর পড়েছিল ওনারা অত্যন্ত ভালো ছিলেন, অত্যন্তই ভালো, মানে ওনারা যে বসো, ঠিক আছে, টেনশন, মানে ওনারা কি বলতো, ওনারা হাসানোর চেষ্টা করছিলেন খুব। একটা স্যার ছিলেন, হ্যাঁ একটা স্যার ছিলেন, মাথাটাকে টুপিটা খুলে টাকটা এরকম করে দেখাচ্ছে, এইভাবে এরকম করছে, বলছে, তারপরে বলছে দেখো बेटा हम ना समझ पा रहे हैं कि तुम लोग बहुत टेंशन में हो, तुम लोगों का जिंदगी का इतना साल तुम लोग दिए हो, इसके लिए तुम्हारा करियर डिपेंड करता है इसके ऊपर, तो बुरा मत मानना, हम लोग तुमको थोड़ा सा मतलब वो हंसाने की कोशिश कर रहे हैं ताकि तुम लोग का ब्रेन রিল্যাক্স রাখে। তারপরে এবার আমি একটা কথা বলি, আমার মানে নিট ফাইনালে আমি যখন পেলাম সেই বছর নিটের এটা বলি, আমি পরীক্ষা দিচ্ছি, আমার একটু মাথাটা গরম আছে প্রচন্ড, মানে আমি একটা শর্ট টেম্পার বেশি, ঠিক আছে, আমার পাশে একজন পড়েছে, ঠিক আছে, একটা মেয়ে, ও কন্টিনিউয়াসলি পাটা এইভাবে নাড়িয়ে যাচ্ছে, অভ্যাস থাকে। আমার টোটালি আমি সহ্য করতে পারি না এই জিনিসটা, আর আমি বারবার মানে কনসেন্ট্রেশন হারাচ্ছে জিনিসটাতে। তখন আমি কোশ্চেন এসছে, আমি পারবো 3 ঘন্টার মধ্যে আমাকে তো কমপ্লিট করতে হবে না, আমি কোশ্চেন এসছে, তখন বোধহয় 3 ঘন্টা 20 মিনিট হয়ে গেছিল, তবু কোশ্চেন এসছে, আমি পারবো। আমি লাস্টবার ওকে বললাম যে আমি একবার বারণ করেছি, 2বার বারণ করেছি, 3বারের বার আমি ওকে বললাম যে पैर मत हिला नहीं तो यहीं पे जिंदा गाड़ दूंगी, डायरेक्ट थ्रेट दी थी ना, यहीं पे जिंदा कर दूंगी तेरे को, मैं সেটা বললাম। তারপর থেকে ওর পা নাড়ানোটা ইয়ে হয়ে গেল। কিন্তু আমাদের তোরা হয়তো মনে আছে 2022-এ তোর ইয়েটা খুব মানে পায়ের যে কোশ্চেনটা এসেছিল খুব লেন্থি এসেছিল, 1.5 ঘন্টা লেগে গেছিল, সবার 1.5 ঘন্টা লেগে গেছে, যতই পড়ে যাক। আর ওইখানে আমার না কনফিডেন্সটা একটু লো হয়ে গেল। আমি ঘড়ির দিকে তাকিয়ে যখন দেখছি বায়োতে 1.5 ঘন্টা, আর্থিক 1.5 ঘন্টা বাকি, আমার দুটো সাবজেক্ট করতে, 1.5 ঘন্টা আমার 40 মিনিট লেগে, মানে 1 ঘন্টা 40 মিনিট লেগে গেছিল ওখানে গেল। আর তখন আমার ফিজিক্স কেমিস্ট্রি বাকি, তখন আমি কি করছি, কেমিস্ট্রি ফিজিক্স একটা এইভাবে করছি, আমি এইভাবে একটা ফিজিক্স একটা কেমিস্ট্রি সলভ করছি, এইভাবে সলভ করছি করে মোটামুটি ঠিকঠাক পরীক্ষা দিয়েছি। বাইরে এসে বাবাকে বললাম হ্যাঁ পেয়ে মনে হচ্ছে যাবো, তখনও আমার বাবা
আচ্ছা বাবা ঠিক আছে দেখা যাবে, মানু তুই এখন বাড়ি চল। আচ্ছা, রাজস্থানে যেটা আমার প্রশ্ন ছিল যে স্যাররা কি মানে হেল্পফুল ওখানে খুব, যে প্রচন্ড আঙুলের ছাপ দেওয়া বা সই করা বা নিজেরাই শুনেছি যে ফটো লাগিয়ে দেয়, এরকম ব্যাপারটা আছে? দেখো আমাদের সব থেকে আগে বলা হয়েছিল যে তোমাদের ফটোগুলো তোমরা এই সাইডে মানে নিজেদের বেঞ্চ থেকে একটু দূরে সরিয়ে রাখো, আমরা ওটা নেবো, আমরাই চিপকিয়ে দেবো। নিজেরাই চিপকিয়ে দিলেন। ইভেন আমাদের যে সাইনের ব্যাপারটা আছে বা থাম্ব ইমপ্রেশনের যে ব্যাপারটা আছে, ওটা আমাদের কিন্তু পরীক্ষার শেষে করা হয়েছিল, মানে ওই 3 ঘন্টার মধ্যে নয়, পরীক্ষার শেষে করা হয়েছিল। ঠিক আছে, ওটা হলো। তো ওটা একটা মানে ওখানে আমার মনে হয় যে 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম নষ্ট হয়েছিল, বাকি পুরো টাইমটা আমরা ইউটিলাইজ করতে পেরেছি, পুরো টাইমটা আমরা বসে পরীক্ষা দিয়েছি। তো ওখানে আর ওখানে না মানে স্যাররা বারবার এসে বলছিল যে हो जाएगा, तुम टेंशन मत लो, क्यों टेंशन ले रहे हो बेटा, अपने ऊपर कॉन्फिडेंस रखो, तुम पढ़े हो, तुम कर सकते हो। যে এই একটা মোটিভেশন না ওই টাইমটা প্রচন্ড কাজ করে আমাদের উপরে। ঠিক আছে, যে তখন একটা পিক টাইম, অবশ্যই ঠিক আছে, তখন নাকি আমরা এটা শুনতে চাই যে ইসকা তো নেই হো, এর তো হবে না, আমরা এটা শুনতে চাই না, আমরা এটা শুনতে চাই যে তোমার হয়ে যাবে। তো মেন্টালি কাজ করে খুব ভালো, ওটাই সেটা পজিটিভ একটা সাইকোলজি। আচ্ছা, এটা তো হলো। তো শেষবার তুই নিট 2022 তো দিলি, তো এইবার আসছি আমি তারপরের কথায়। তারপরে যখন তুই এসে মার্কস অ্যানালিসিস করলি, তারপর তুই মার্কস অ্যানালিসিস করার পর আমার তো দুজনের মার্কসই মোটামুটি গত বছরের হিসেবে কাট অফ রেঞ্জে ছিল। ঠিক আছে, গত বছর হিসেবে কাট অফ রেঞ্জে ছিল, তো সেটা নিয়ে আমরা টেনশনে তো ছিলি, সেটা নিয়ে আমরা টেনশনে ছিলাম, কারণ আমাদের নিট 2022 কিন্তু কাট অফ কমেছে, নিট 2022 কাট অফ কমেছে। সেক্ষেত্রে আমরা যদি 2021 হিসাবে দেখি, আমাদের মার্কসটা অনেকটাই কাট অফ রেঞ্জে আর কি, একদম কাট অফ রেঞ্জে, যে গভর্নমেন্ট কলেজের কাট অফ রেঞ্জে মার্কস ছিল। সেখানে কোনো গভর্নমেন্ট কলেজ হবে কিনা এটা নিয়ে আমাদের মানে বিশাল ভয় হয়েছিল। 2-3 নম্বরের জন্য এই নিয়ে কাট অফ ভিডিও নিশ্চয়ই অনেক দেখেছিস। প্রচন্ড, এমন কোন কাট অফ ভিডিও নেই যে আমি দেখিনি, আর এমন কোন কাট অফ ভিডিও নেই যেটা আমি 3 থেকে 4 বার রিপিট করিনি। বারবার দিনে মনে আমার ইউটিউবে যা আমি নেট খরচা আমার শুধু কাট অফ ভিডিও দেখতেই গেছে। তারপর কাউন্সেলিং এর এক্সপেরিয়েন্সটা একটু বল, কাউন্সেলিং কি রকম কি হলো? কাউন্সেলিং প্রথমে যে একটা ভেরিফিকেশনের জন্য কাউন্সেলিং হয়, ওটাতে গেলাম। আমি না প্রথমে ভুল করে মেডিকেল কলেজ আমার পড়েছিল সিএনএমসি। তখন আমি সিএনএমসি আর মেডিকেল কলেজ কলকাতার মধ্যে আমি ডিফারেন্স জানতাম না। আমি সোজা পৌঁছে গেলাম একদম ড্যাক করতে করতে মেডিকেল কলেজ কলকাতা এমসিকেতে পৌঁছে গেছি। না, সিএনএমসি যাইনি। এবার তখন মেডিকেল কলেজটা দেখে না মানে সুকুন ব্যাপারটা আসে না, মানে সেটা তখনও জাস্ট মনে হচ্ছে ভগবান লাইফে মানে একটা জিনিস আমার সবসময়, আমি না এই কলেজের এই একটা নিড হওয়ার পরে এই কলেজে একবার যে কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পা রেখে আমি মরতেও পারি, আমার এরকম একটা ফিলিংস এসে গেছিল। তো ওখানে ভেরিফিকেশনটা হলো, ওখান থেকে হয়নি, এমসিকেতে হয়নি, মানে ওখান থেকে আমাদের আধা ঘন্টা বাকি, আমার আরজি করেছিল। ওখান থেকে আমি সিএনএমসি তে দৌড়ালাম, ওখানে ভেরিফিকেশন হয়ে গেল সবকিছু। দেন আসে তোর কলেজ ফিলিং করলি। একটা মজার ব্যাপার হয়েছে কি, সবকিছু দিয়ে আমি বাড়ি থেকে ঠিক করে গেছি রামপুরহাট দেন মালদা। ঠিক আছে, আমি ওখানে গিয়ে না রামপুরহাটটা কেটে আগে মালদা দিয়ে দিলাম, তারপরে রামপুরহাট দিলাম। আমি জানি না কেন, এক প্রকার ভুল করে, আমি জানি না কেন, আমার ইচ্ছে করলো তো আমি মালদা আগে দেবো, তারপরে মালদা মেডিকেল কলেজ আমাদের সেকেন্ড হোম অবভিয়াসলি। তারপরে আরেকটা মজার ব্যাপার কি হয়েছে, যেদিন আমাদের রেজাল্টের দিন, যেদিন আর কি বেরোবে আমাদের, মানে কলেজের নাম বেরোবে, নিজের নামের সঙ্গে কলেজের নাম বেরোবে, সেদিন মজার ব্যাপার কি হয়েছে, একটা মজার নয় মানে আমি তো খুব টেনশনে, তার থেকে দ্বিগুণ টেনশনে আমার বাড়ির লোক। ঠিক আছে, আমি মাকে জিজ্ঞেস করছি, ও মা আমার মা বলছে কে হয়েছে, বলে এমন করে চিৎকার করে উঠেছে। আমি বললাম কি হয়েছে, আমার মা বলছে কেছো না, চুপ করে বস। আমি চুপ করে বসে আছি। ঠিক আছে, 5:10 হ্যাঁ নোটিফিকেশন এসে, মানে আমি এতে গেছি ওয়েবসাইট, তখন তো ওয়েবসাইটও খুলছিল না, ওয়েবসাইটে গেছি। ঠিক আছে, তখন আমি ডাউনলোড করলাম, করে আমি সার্চ মারছি INDRA ইন্দ্রাণী হালদার, আসছে না। নাম দিয়ে সার্চ করেছে, আসছে না। নাম দিয়ে সার্চ করেছে, আমার মা বাবা দাদা সব আমার মুখের দিকে এই করে বসে আছে যে কি করব, কি এসছে বলেছিলি যে হয়ে যাবে, হচ্ছে না কেন? আমি বলেছিলাম হয়ে যাবে, এই সার্চিংটা আমি ছেড়ে দিয়েছি। আমি মাকে বলছি, মা কি বলো না, মা বাবা
হয়নি এবারও। তারপরে আমি না ভালো করে দেখতে দেখতে নোটিস করলাম, আমি পেলাম না, তারপরে আমি দেখলাম এখানে তো নাম নয়, এখানে তো আমার রোল নাম্বার দেওয়া। তারপর আমি রোল নাম্বারটা মারলাম টাক টাক করে, তারপরে দেখি ইন্দ্রাণী হালদার, এই সাইডে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমার মা সোজা বলছে, মা আমার হয়ে গেছে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। মা বলছে কি, আমি বিশ্বাস করতে পারছি না। আমার বাবা বলছে চুপ করে বস, অত উড়োতাড়া করিস না, ভালো করে দেখ, 2-3 বার দেখ তুই কিনা না। তখন সবাই বিশ্বাস করতে পারছে না যে বিশ্বাস করতে পারছে না। ফিলিংসটা কেমন ছিল? ফিলিংস মানে তখন একটা হাওয়াই পা, একদম হাওয়াই উঠছি আমি। লাইক এত বছর স্ট্রাগল ওয়ার্থ ইট? তখন জাস্ট আমি 2 মিনিটের জন্য চোখ বন্ধ করলাম, আমি না পুরো, আমি নিজের রুমে গেলাম উপরে একদম শান্ত জায়গায়, 2 মিনিটের জন্য চোখ বন্ধ করলাম। আমার লাইফে যত রকমের স্ট্রাগল ছিল, যত রকমের, পুরো জাস্ট আমার মনে হলো যে ভগবান আমাকে আমার স্ট্রাগলের সবকিছু হিসাব মিটিয়ে দিয়ে গেল আমাকে। আমি লাইফে যা চাইতাম সব, মানে আমার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ দিন ছিল ওটা, সব থেকে। আর সব থেকে ভালো, আমার লাইফের সব থেকে ভালো ইয়ার ছিল 2022, বেস্ট অ্যান্ড বেস্ট। অবশ্যই নিট পেয়েছি, নিট ইউজি আমরা, এটা অবশ্যই বিশাল একটা ব্যাপার, তাই না? তো এটা একটা খুব ইয়ে ছিল। তো এইবার শেষ কথায় আসি, সেটা হলো তুই এই বছর নিট অ্যাসপিরেন্ট, আর 2 মাস বাকি আছে নিটের। তো যারা নিট দিচ্ছে বা যারা ভিডিওটা দেখছে তাদের জন্য তুই কিছু বলতে চাস, কিছু মেসেজ দিতে চাস? তোর যে মিস্টেক গুলো তুই বললি সেগুলো তো হলো, ওদেরকে একটু মোটিভেট কর, ওদেরকে একটু বল, একটু গাইড কর তোর দিক থেকে কিছু। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা একটা ভেবে নিই, আমি আমার 10th আর 12th এর মার্কসটা ওদেরকে বলতে চাই অ্যাকচুয়ালি। মানে আচ্ছা, হ্যাঁ, 10 12 এর মার্কস নিয়ে অনেক কোয়েরি এসেছিল, কমেন্ট এসেছিল, দিদি 10 12 এর মার্কস কত? আমার 10th এ ছিল 70% আর 12th এ ছিল তোমার 61%। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নট 80%, নট 90%, 12th এ ছিল আমার 61%। আমি ওর উপরেই বেস করে আমি সেখান থেকে গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়েছে দিদি তোমাদের 61% থেকে গভর্নমেন্ট মেডিকেল কলেজের জার্নি। এরপরে তোমরা কিন্তু বলবে না যে মোটিভেশন পাচ্ছি না, ঠিক আছে? এনাফ মোটিভেশন। আমি অ্যাভারেজের থেকে নিচের স্টুডেন্ট ছিলাম নিটে, টোটালি আমার এতটুকু আমার কোনো নলেজ ছিল না, কেমিস্ট্রি না ফিজিক্স না বায়োতে। সেখান থেকে যদি আমি পারি, তো আমার মনে হয় না যে এমন কোনো স্টুডেন্ট আছে এখানে যে পারবে না, ঠিক আছে? তোমরা যদি এখন মনে করে থাকো যে আমি পারবো না, আমি তো আমি একটা জিনিস বলবো যে এটা তোমরা এক্সকিউজ বানাচ্ছ নিজের জন্য, সবকিছু এক্সকিউজ, জানো তো? আমি নিজেও বানাতাম যে আমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে, আমি গভর্নমেন্ট কলেজের মানে স্কুলের, আমি একটা গ্রাম থেকে উঠে গেছি, আমি বেচারি, আমি কিছু পারবো না, আমার কি করে হবে, আমার বাড়ির অবস্থা ভালো না, আমার এই চাপ সেই চাপ। এটা জাস্ট একটা এক্সকিউজ, নিজেকে নিচু করানো। তুমি নিজের কাছে, মানে তুমি সবার কাছে হয়তো বলতে পারবে এক্সকিউজটা, কিন্তু তুমি নিজে মনে করে দেখবে, নিজের মন থেকে ভাববে যে ওটা তুমি একটা নিজের এক্সকিউজ বানাচ্ছ যে এটা না করে। এটা তো ফেস করেছিস তুইও। আর এটা তোমরা যদি এখনো যদি এটা করছো, তো আমি বলবো এই এক্সকিউজ থেকে বেরো ভাই, একদম বেরিয়ে যাও। তোমরা পারবে, যদি আমি পেরে থাকি তোমরাও পারবে। একটা 90% যে স্টুডেন্ট সিবিএসসি, আমি বলবো তারাও পাচ্ছে। আমি একটা গভর্নমেন্ট স্কুলের, আমি 61%, আমি 12th, আমি পারছি, তো তুমি কেন পারবে না? তুমি নিশ্চয়ই পেতে পারো, তাই না? আর তুমি পারবে, ইউ ক্যান ডু ইট। নিজের উপর বিশ্বাস রাখতে হবে, শুধু জাস্ট নিজের উপরে বিশ্বাস রাখো। 2 মাস বাকি আছে, আমি বলবো খাওয়া দাওয়া ঘুম ছেড়ে দাও, মানে খাও, অবভিয়াসলি খাও, অল্প খাও, সময় নষ্ট করো না। কোনো কিছু স্যাক্রিফাইস করলে কিছু হবে না। আর নিটের 1 মাস আগে তো আমি পাগলই হয়ে গেছিলাম। এক মাস আগে কি অবস্থা আমাদের, ভাব, আমার চুল আসানো সব, মানে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে, ইভেন আমার কাপ মনে আছে, আমি 2 মাস ধরে আমার চায়ের কাপ ধুইনি, সেই নোংরা কাপ, চা খেতাম না, চায়ের কাপ নোংরা কাপ পড়ে আছে, বিভিন্ন এই ছোট ছোট এই কাপগুলো খেতাম, এইভাবে রুমের মধ্যে ফেলে রেখেছে, আমার বাবা এসে পরিষ্কার করেছে সেই কাপগুলো। তো আমি বলবো হ্যাঁ, ঘুমো ছেড়ে দাও। ওই যে মানে একটা ডায়লগ আছে না, 4-5 ঘন্টা না ঘুমালে আমরা মানে মাথা কাজ করবে না, এসব কিছু হয় না, এসব কিছু হয় না ভাই, সোজা কথা, ফালতু কথা। তুমি একটা নিট অ্যাসপিরেন্ট, তুমি 2 মাস আগে তুমি যদি 4-5 ঘন্টা ঘুমাও, তো আমি বলবো এটা কোনোভাবেই
মানে তোমরা নিট পাবে না। তোমরা বুঝতে পারছো এক্সকিউজের কোনো জায়গা নেই। দিদির স্টোরি তোমরা শুনলে, তাহলে তোমরা এর থেকে মোটিভেশন নাও এবং সেইভাবে প্রিপারেশন করো। ভালো করে প্রিপারেশন করলে হতে বাধ্য নিট, হবেই পারবে, তোমরা পারবে, আমি বলছি তোমরা পারবে। তোমরা জাস্ট নিজের উপরে বিশ্বাস রাখো, নিজের উপরে কনফিডেন্ট রাখো। তোমরা নিজেদের 100% দিচ্ছ, নিজে জানো নিজে কতটা দিচ্ছ, তো নিজের প্রতি অনেস্ট থাকো, অবশ্যই তোমরা পারবে। তো বন্ধুরা, তোমরা আজকে শুনলে ইন্দ্রাণীদির নিট জার্নি স্টোরি, পুরো স্টোরিটা ও শেয়ার করলো তোমাদের সঙ্গে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর দেখো, আর এখনো দাদার নিট জার্নি বাকি আছে। তো দাদার নিট জার্নি আমার নিট জার্নি থেকে সম্পূর্ণ আলাদা। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা আমাদেরকে জানাতে পারো। আর তোমাদের কোনো রকম কোনো যদি ডাউট থাকে, পড়ার বিষয় বলো বা যে কোনো চ্যাপ্টার বলো, যে কোনো কিছুই ডাউট থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, হয় কমেন্ট না টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে? তো আর ভিডিওটা ভালো লাগলে তোমার ভিডিওটাকে লাইক করে দিও, ভিডিওতে কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং যা ইচ্ছা তোমার প্রশ্ন করতে পারো ভিডিওতে। আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো, সবাই, অনেক স্টুডেন্টরা যাতে মোটিভেট হতে পারে তো এই জার্নিটা শুনে। আর চেরি আনসানশাইন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এরকম অনেক ভিডিও পেতে। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলার আছে, তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে মেডিকেল কলেজে। ঠিক আছে? আওয়ার ফিউচার ডক্টরস। ভালো করে প্রিপারেশন করো, তোমাদের নিট হবেই হবে। তো ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।